পরের দিন শাওনের ডাকে ঘুম থেকে উঠলাম। সকাল হয়ে গেছে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 9টা বাজে গেছে। আজকে বাইরে তেমন কুয়াশা নেই। আমাকে শাওন বলল, তাড়াতাড়ি ওঠ, তোর আব্বু ডাকছে। আর বাহিরে অনেক কাজ আছে, ওঠ তাড়াতাড়ি। ঘুম থেকে উঠে ব্যালকনিতে গেলাম। সকালের সূর্য দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে শীতের সকালের সূর্যটা যেন আমাকে আরও বেশি আকর্ষণ করে। আমি অনেকটা সময় নিয়ে সেদিকে তাকাই। মাথার মধ্যে একটা চিন্তা, বাবা কেন ডাকবে? বাড়ির অন্য কেউ ডাকলে আমার চিন্তা হয় না, কিন্তু বাবা ডাকলেই আমার অনেক বেশি চিন্তা আসে মাথায়। কারণ উনি ডাকলেই কোনো না কোনো শাসনের পরে অনেকগুলো বকার সাথে কিছু জ্ঞানদান করবেন। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। কালকে রাতের ঘটনাটা যেন সবাই ভুলিয়ে গিয়েছে। দেখি সবাই বেশ খোশ মেজাজি আছে। বাড়ির সবাই খাবার টেবিলেই বসে আছে। আমি সবার দিকে একবার তাকালাম। চোখ আটকে গেল খাবার টেবিলে বাবার পাশে বসা একজন ব্যক্তির দিকে তাকিয়ে। নেহার বাবা এত সকালে এখানে কি করছে? আব্বুদের সবার মুখে হাসি। অলিম আঙ্কেলও হাসছেন। আমার দিকে তাকিয়ে চুপচাপ হাসি থামিয়ে খেতে লাগলেন। মাথা থেকে অনেকগুলো চিন্তা নামিয়ে আপাতত বাইরে যাব বলে হাঁটা ধরলাম। বড় আপু বললেন, নিলয়, এইদিকে আয়, আমার পাশে এসে বস। বুকটা ছ্যাদ করে উঠল। এত খাতির! উনি কখনো আমাকে এভাবে ডাকেনি। বিষয়টা কেমন যেন আমার মনে হতে লাগলো। খাবার টেবিলের পাশে সোফাতে মাইসা, জিশান, নাজিয়া, সাজিদ, নিধিতা, রিয়াদ বসে আছে। মাইসার দিকে তাকালাম। দেখলাম গালে হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। ওর চোখের পলক পড়ছে না। আমি বড় আব্বুর দিকে তাকিয়ে মুচকি হেসে আসছি বলে মাইসের দিকে এগিয়ে গেলাম। ওর সামনে দাঁড়ানোর পরেও সে তাকিয়ে আছে, চোখের পলকও ফেলছে না। বোঝাই যাচ্ছে সে কিছু একটা ভাবছে। মানুষ যখন ভাবে তখন চোখের দৃষ্টি ফেলে না, কারণ ভাবনাতে তখন অনেক কিছুই চলে আসে। আর সেটা এতটাই মনোযোগী হয় যে চোখের পলকও ফেলতে ভুলে যায় অনেকেই। আমি ভালো করে খেয়াল করলাম ওর চোখে পানি ছলছল করছে। মাইশার কাছে এগিয়ে যাব, দেখে একটা মিসড কল আসে ফোনে। ফোন হাতেই ছিল। চেক করে দেখি গতকাল যে নাম্বার থেকে কল আসছিল সেটা। সাথে সাথেই একটা মেসেজ। ওই নাম্বার থেকে মেসেজ আসলো, নিলয় সাহেব, আমি অরিন। আমাকে ভুলে গেছেন? বুকটা ধক করে উঠলো। সব কেমন উলটপালট লাগছে। নাদিয়া ভাবির আব্বু এত সকালে আপনার বাড়িতে কেন? আব্বু কেন আমাকে ডাকবে? মাইশার কি হয়েছে? আমি মাইশাকে ধাক্কা দিলাম। সে চমকে ওঠে, আমার দিকে মুচকি হেসে তাকালো। আমাকে দেখা মাত্রই মাইশা বলল, নিলয়, দেখ তো আমার চোখে কি পড়েছে। কখন থেকে পানি ঝরছে, আটকাতে পারছি না, একটু দেখ না। কোন চোখে? দুই চোখে পড়েছে নাকি? দুই চোখে পানি দেখছি। আচ্ছা থাক, বাদ দে, তুই খেতে বয়, আমি উপরে গেলাম। মাইশা দাঁড়ালো না। অবাক হলাম। মাইশা আমার কাছে কখনো কোনো কিছু লুকায়নি। এমনকি সামান্য কিছু হলেও সে আমার কাছে এসে বকবক করে। ওর হঠাৎ কী হলো? ওর কেন মন খারাপ? কেমন একটা এড়িয়ে চলার মতো আচরণ করছে। আমি বড় আব্বুর পাশে গেলাম। সামনেই বড় আব্বু আর নাদিয়া ভাবির আব্বু বসে আছে। বড় আব্বু বলল, কবে কিছু করবি বল তো? যাই হোক শোন, তোর ছোট আব্বু আজকে এখানে আসছে। মানে? মানে হলো আমরা সবাই ঠিক করে নিছি আমাদের ভাইদের মধ্যে কোনো ঝামেলা নেই। কালকের ঘটনার পর ভেবেই দেখলাম সে না থাকলে আমরাও আজ ঠিক মতো এখানে থাকতাম কিনা সন্দেহ। এখন সব কিছু ঠিকঠাক আছে, তাই আমরা সবাই মেনে নিয়েছি ওকে। সে আসছে কাল রাতেই রওনা দিয়েছে। আর নাদিয়ার বাবা কালকের ঘটনা শুনেই সকালে চলে এসেছে। সব মিলিয়ে আজকে অনেক খুশির একটা দিন। ওনাদের বাড়ি থেকে লোকজন আসবে, তোর ছোট আব্বুরাও আসবে। টুকটাক কাজে হেল্প করিস। টেবিল থেকে উঠে আসলাম। শাওনেরা সবাই খাবার সার্ভ করছে। ভালো লাগছে না কিছু আমার। কোনো একটা রহস্য তো এখানে আছেই, তবে সেটা বড় কথা না। আমার খারাপ লাগছে মাইশাকে নিয়ে, কিন্তু কেন খারাপ লাগছে সেটাই বুঝতে পারছি না। ওর মন খারাপ, কিন্তু ওর মন খারাপ, আমার কেন মন খারাপ লাগছে? ধুর, কিছুই বুঝতে পারছি না। ভাবতে ভাবতে মাইশাদের ফ্ল্যাটে চলে আসলাম। ওর রুমে এসে দেখি ও বিছানায় নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ শুনলাম। আমি বিছানায় বসে ওর জন্য অপেক্ষা করছি, কিন্তু মেয়েটার বেরোনোর কোনো নামগন্ধ নেই। ওকে জোরে একবার ডাকলাম। ও কিছু সময় পর বেরিয়ে আসলো। চোখে মুখে ঠান্ডা পানি লেগে আছে। চোখ দুটো লাল মনে হচ্ছে ওর, একটু ফোলাও আছে। আমি বললাম, কি হয়েছে তোর? ওখান থেকে চলে আসলি যে? আসলে কিছু না, চোখে কি পড়েছিল তাই খচখচ করছিল, সেজন্য ওয়াশরুমে যেয়ে বারবার পানি দিচ্ছিলাম। সত্যিই তো? হুম। তা দুই চোখ কেন লাল? কি জানি, তুই মনে হয় বেশি দেখছিস। হতে পারে, বাট তোর কি হয়েছেটা কি? কেমন যেন মন খারাপ মনে হচ্ছে।
আমুর থেকে শুনলাম তোর আর নিহার বিয়ের কথা হচ্ছে। ভাবিও এটা বলেছে। বিয়ে করছিস তাহলে? আরে কিসের বিয়ে? ওকে আমার সহ্য হয় না, আমি নেহাকে কোনোদিনও বিয়ে করব না। তা সে যা কিছু হয়ে যাক। কথাটা বলেই দেখলাম মায়েশার মুখে কেমন একটা হাসি হাসি ভাব। মন খারাপের যে আভাটা মুখে দেখা যাচ্ছিল তা যেন হঠাৎ এক নিমেষেই চলে গেল। আমি পাশে তাকাই, দেখি ওর ফোন পড়ে আছে। আমি হাতে নিতে যাব, ও দৌড়ে আমার আগে হাত বাড়িয়ে ওর ফোন হাতে নেই। এটা কি হলো? কোনটা? তোর ফোন নিচ্ছিলাম, একটু ক্যামেরা দেখতাম হেয়ারস্টাইলটা ঠিকঠাক আছে নাকি আমার। তো আয়নাতে দেখ। আমার ফোন কেন নিবি তুই? ওকে সরি, যা নেব না। হুম। আচ্ছা, তুই এসব কখন শুনেছিস? নিহার ব্যাপারে হুম। সকালে। কিন্তু তোর আম্মু রাজি কিনা কে জানে। তুই নিহাকে বিয়ে করবি? না। কেন? কাউকে ভালোবাসিস নাকি? আর ভালোবাসা? মনের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, নতুন গানের মতো এত শক্তি নেই রে। মানুষের মন কি ব্যাটারি দিয়ে চলে? আমারটা চলে। ছোট আব্বু আসছে, থাক গেলাম। মায়েশার মুখে হাসি হাসি ভাব। যাক, মেয়েটার মন ভালো করে গেল। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না ওর মন খারাপ হলেই বা আমার কি। আমার কেন এত খারাপ লাগছিল, এখন আমারও অনেকটা ভালো লাগছে। ও হাসতে বলে, ধুর কী সব চিন্তা আমার মাথায় আসছে। নিলয়, হুম। তোর মনে আছে ছোটবেলায় আমাকে সাইকেল করে নিয়ে আমাদের এখানে একটা ব্রিজ ছিল, সেখানে ঘুরতে নিয়ে যেতিস? হুম। আজকে নিয়ে যাবি? সাইকেল নেই। বাইক তো আছে। আচ্ছা, বিকেলে নিয়ে যাব। কথা বলে নিচে চলে আসলাম, বাইকে বের হলাম। বাড়িটা সত্যিই বেশ জাঁকজমকভাবে সাজানো হয়েছে, কিন্তু আমার মনটা হঠাৎ কেন জানি না খারাপ মনে হচ্ছে। মায়েশার চিন্তা মাথায়, আর মনে অকারণেই ঘুরঘুর করছে আমার। মায়েশার মন খারাপ হলে আমার কেন হবে? কাজিন বলে? না, এটা নেহাত কাজিন বলে বিষয় না। অনেক কিছুই আছে। বাড়ির দরজার সামনে অনেকখানি পাকা করা, অবশ্য পাকা করা বললে ভুল হবে, টাইলস বসানো অনেকটা জায়গা জুড়ে। মেন গেট অবধি একটা গাড়ি চলে যাওয়ার মতো রাস্তা বানানো, ঠিক সেই অবধি পাকা করা। আর তার দুই পাশে 2 হাত অন্তর অন্তর বড় বড় ঝাউ গাছ, মাঝখানে একটা বড় করে নীল, লাল, সাদা, গোলাপি, কালো প্রায় সব রকমেরই গোলাপ গাছ লাগানো। পুরো গেট অবধি এটা চলে গেছে। ডান পাশে বিশাল বড় একটি লিচু গাছ, সেখানে বসার জায়গা বানানো হয়েছে, সেটাও আবার সিমেন্ট দিয়ে বানানো। আমি সেখানে যে বসলাম। কিছু সময় পর নেহা এসে আমার পাশে বসলো। আমি বসা থেকে উঠে দাঁড়াতে যাব, নেহা বলল, নিলয়, বসো প্লিজ। বসলাম। নেহার দিকে তাকালাম না, ছলনাময়ীর দিকে তাকাতে ইচ্ছা করছে না। হাত ভর্তি মেহেদি দেওয়া ওর, সেটা আর চোখে দেখলাম। মনে পড়ে গেল পুরোনো দিনের কথা। নেহা বলেছিল, নিলয়, আমাদের বিয়ের দিন আমি কিন্তু অনেক মেহেদি দেবো হাতে, তুমি দেখবা মেহেদির রং 2 হাতে লাল হয়ে আসে। বাসর ঘরে দুজন আমরা বসে অনেক সময় গল্প করব। আমি ওর খুব কাছে দাঁড়িয়ে ওর না মাথায় দিয়ে বলতাম, ধুর, বাসর ঘরে কি কেউ গল্প করে নাকি? বাসর ঘরের আগে সারা দিন রাত কথা বললেই তো হয়, এত গল্পের কি আছে? সে বোকা বোকা হাসি দিয়ে জিজ্ঞাসা করতো। গল্প করে না তো কি করে শুনি? আমি হাসি দিয়ে বলতাম, ইয়ে করে। ধুর, বুঝবে না তুমি, সময় হলে দেখবা। নেহা বুকে কিল দিয়ে বলতো, ফাজিল ছেলে একটা। নেহার থেকে আমার দূরে চলে যেতে হবে। মানুষ হারাই, কিন্তু মানুষের কথা বলা আর স্মৃতি কখনো হারিয়ে যায় না। ভালো সবাই বাসে, কিন্তু অনেকেই সেটার সর্তকতা গ্রহণ করতে পারে না। ভালোবাসা আবারও গ্রহণ করা যায়, কিন্তু আগের মতো অনুভূতি ঠিক আসে না, হয় কম আর না হয় বেশি হবে। নেহার প্রতি আমার আগ্রহ দিন দিন আরও বেশি কমে যাচ্ছে। কোনো কারণ নেই এর, হয়তো সত্যিই আমার মনটা কোনো কম্পিউটারের মাদারবোর্ড দিয়ে তৈরি, যার নষ্টের মূলে ছিল কষ্ট নামক ইলেকট্রিক শকটির প্রভাব। এখন আমার মন পরিত্যক্ত, যার স্থান ডাস্টবিনে আর না হয় পুরনো ভাঙাচোরার দোকানে। বলেছিলাম না তোমার সাথে ভালোবাসার মাইন্ড গেম খেলবো? ভালোবাসার মাইন্ড গেম, সাথে কষ্টের গেমটাও ছিল। সেই সব ভুলে যাও, নতুন করে বাঁচতে শেখো। অন্তত তোমাকে নিয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখি না। আর মানুষ কেউ কারোর জন্য মরে না, মরে কেবল তার দেওয়া কষ্টের স্রোতে, অনুভূতির পাহাড়। যারা সত্যি কারোর জন্য মরে তারা হয় ভালোবাসার কাঙাল, আর না হয় অতি বোকা। আমি তোমার জন্য নিজেকে মারতে পারতাম, কিন্তু এটা অন্যায়। তোমাকে ভালোবাসি না নেহা, আর না তোমার প্রতি ভালোবাসা কখনো আসবে। একটা ভুলের জন্য আজ এত কিছু। ভালোবাসতে ভুল সঠিক নেই, তা না হলে মানুষ কখনো ভুল সময় ভুল মানুষকে ভালোবেসে ফেলতো না। ভালোবাসা যুক্তির বাইরে, এখানে জোর, ট্রিক্স, পদ্ধতি খাটে না। তোমার বর থাকা সত্ত্বেও তুমি কাউকে ভালোবাসবে, এটা সম্পূর্ণ যুক্তির বাইরে। নিলয়, আমি এত কিছু জানি না। আমি বিয়ের দিন
আপুকে সবটা বলে দিয়েছিলাম। এখানে আসার পর আপু তোমাকে এইগুলো বলার জন্য ডেকেছিল। কালকে আমি আব্বুকেও বলেছি তোমার ব্যাপারে। মজার ব্যাপার কি জানো, আব্বু আমার কথা বলার মাঝপথে উল্টো তোমাকে নিয়েই কথা বলে এবং তোমাকে বিয়ে করতে বলে। খুশির খবর, তাই না? মোটেই না। যা কিছু হয়ে যাক, আমি তোমাকে বিয়ে করব না। কেন এমন করছো? আমাকে একবার বিশ্বাস করে দেখো। ভালোবাসা আর বিশ্বাস দুটো যখন শেষ হয়, তখন পরিস্থিতি যেমনই হোক না কেন, এই দুটো জিনিসের মিল না হলে জমে না। প্রেমিক ছাড়া প্রেমের মানুষ যেমন বাঁচে না, তেমনই ভালোবাসা বিশ্বাস না হলে জমে না। তোমার প্রতি কোনো বিশ্বাস আমার আসছে না, আর না ভালোবাসা। আশা করি তুমি আমার অ্যান্স পেয়ে গেছো। নিলয়, আমি তোমাকে বিয়ে করবই। নিলয়ের জেদ খুব খারাপ নেহা। এমন করে জেদ উঠাবা না। পুরোপুরি জেদ উঠে তোমাকে বিয়ে করব না মানে এমন কোনো শক্তি নেই যে তখন তোমাকে আমি বিয়ে করব বা আমাকে রাজি করাবে। নিলয়, তোমাকে ভালোবাসি, সারা জীবন থাকতে চাই। প্রথমবার এটা বলি প্রপোজ করেছিলে, মনে আছে? সবটাই মনে আছে। বাহ, মেয়েরা সত্যিই পারে। সব কিছু মনে থাকার পরও একেবারেও নিজের দোষটা দেখে না। কিভাবে পারছো এখনো ভালোবাসি বলতে? তুমি বেকার জেনেও তোমাকে ভালোবাসি আমি। আবারও তফাৎ দেখিয়ে দিলে। আমি বেকার। সত্যি বলতে তুমি কিছু করো না, আমি ডাক্তার। সব কিছুর পরও তোমার কাছে ফিরে আসতে চাচ্ছি। আর তুমি? ভালো থেকো। দুজনে বসে কথা বলছি, ঠিক তখনই বাড়ির ছাদ থেকে সাউন্ড বক্সের শব্দ ভেসে আসে। রিমিক্স করে গান বাজছে। ও মুঝে ছোড়কর जो तुम जाओगे जो तुम जाओगे जो तुम जाओगे ओ मुझे छोड़कर जो तुम जाओगे बड़ा पछताओगे बड़ा पछताओगे। আমি মুচকে হাসলাম। নেহার প্রতি আজকে সব রাগ, জিদ, অভিমান একসাথে ঝেড়ে ফেললাম। এখন সত্যি অনেক বেশি হালকা লাগছে। জমে থাকা অভিমানীর সরোবরে কচুরিপানাগুলো যেন আজকে ছুঁড়ে ফেললাম। পারে আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। নেহা সবাইকে বলেছে আমার আর ওর সম্পর্কের কথা। রাজ ভাইয়া, ভাবি সবাই জানে। ওর বাড়িতেও এটা বলেছে। আর ওর আব্বু আজকেই আমার আর ওর বিয়ের কথা বলার জন্য এসেছে। আমাকে ঢাকাতে যেতেই হবে। বাড়ি থেকে বের হব, দেখি ছোট আব্বু আম্মু আসছে। কিন্তু অবাক হলাম ওনাদের সাথে আরও তিনজন লোকেদের দেখে। অরিন, আর শিওর অরিনের সাথে ওর মা বাবা আছে। ছোট আম্মু আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বকা দেওয়ার ছলে বলে, আম্মুকে ভুলে গিয়েছিস তাই না? এবার পুরোপুরি বেঁধে রাখবো। দেখছিস একটা মেয়ে আসছে, তোর ছোট আপুর বন্ধুর মেয়ে। মেয়েটা নাকি বিয়ের দিন তোকে দেখেছে, আমাদের সবটা বলেছে। ভাবছি ওর সাথে তোর বিয়ের ব্যবস্থা করব। বান্ধব ছেলে। আমি হতবাক হয়ে যাই। মানেটা কি? একদিকে নেহার সাথে বাড়ির ভাইয়ারা বিয়ে দিচ্ছে, আর একদিকে ছোট আব্বু আম্মুর কাছে অরিনের আবদার। আরেকদিকে আমার মনে অন্য কিছু কাজ করছে। মাইশাকে নিয়ে লে হালুয়া। মনের হার্ড ডিস্ক আজকে 3টে পেন ড্রাইভের চাপে ফুল হয়ে গেছে। এখানে তো দেখি রিস্টার্টস করেও কাজ হবে না। ওরে কেউ ভাইরাসের খবর দে, মনের হার্ড ডিস্ক খালি করতে হবে। তারপর আমার দিকে অরিন তাকিয়ে আছে। আমি চোখ সরিয়ে নিলাম। এটা কি হচ্ছে আমার সাথে? একদিকে অরিন, আরেকদিকে নেহা, কিন্তু এই দুজনের প্রতি আমার কোনো অনুভূতি আসছে না। সব কিছু কেমন অন্যরকম মনে হচ্ছে আমার। হুট করে এত কিছু হয়ে যাবে কখনো ভাবতে পারিনি। ছোট আব্বুকে কল করে এতদিনের রেশারেশি ভুলে ওনাকে বাড়িতে ডাকলো। আর অরিনের আব্বু, ছোট আব্বু, বন্ধু নেহার আব্বুর এমন হুট করে আগমন, সব কিছু আমার কাছে কেমন অন্যরকম লাগছে। কিন্তু আমি ভেবে অবাক হচ্ছি, আমার মন কেন অন্য একটা জায়গায় আটকে গেছে। বাইরে চলে আসবো। ঠিক সেই সময় পেছন থেকে শুনতে পেলাম, নিলয়, দাঁড়াও। ঘুরে তাকাই। নেহার আব্বু দাঁড়িয়ে আছে। আমার কাছে এসে বলে, চলো বাহিরে যাই, তোমার সাথে আমার কথা আছে। বুকটা কেমন ধক করে উঠলো। আমি কিছু না বলে ওনার সাথে এগিয়ে গেলাম। আমি জানি আমার জমি ফিরে পেয়েছি, সবটা তোমার জন্যই। এমপি সাহেব আমাকে সব বলেছে। বলেছে তোমার কাছে যেন আমি ওনার বিষয়ে গুণগান করি। যে ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। আজকে রাতেই ঢাকায় চলে যাব। এখানে আর থাকা যাবে না। আমি যে প্রফেশনে আছি সেটা যদি আব্বু, এমনকি বাড়ির সবাই জানলে আমাকে তারা গ্রহণ করবে না। এর কারণ ওনাদের ইচ্ছে আমি যেন ইঞ্জিনিয়ার হই, কিন্তু আমি ওনাদের কথা রাখিনি। অনেক বেশি অবাক হয়েছিলাম। তোমার ব্যাপারে জানতাম তুমি একজন বেকার ছেলে, কিন্তু যখন এমপি সাহেব তোমাকে স্যার বলে ডাকলো তখনই অনেক বড় রকমের অবাক হয়েছিলাম। তোমার মতো একটা সাধারণ ছেলেকে
এমপি স্যার বলবে। ভাবতেই কেমন একটা শিহরণ চলে আসছি। আরে না স্যার, আমি তেমন কিছুই করি না। আচ্ছা বাদ দাও, তোমাকে যে মেইন কথাটা বলতে এসেছি। উনি একটু থামলেন, বড় একটি চায়ের দোকানে এসে বসলেন। শীতের সময় গরম চায়ের সাথে বিস্কুট কিংবা পাউরুটি চুবিয়ে খেতে বেশ লাগে। আমি চায়ের দোকানে মামাকে ইশারায় চা দিতে বললাম। আলিম সাহেব বললেন, নেহা আমাকে ফোন করেছিল, বলেছিল তোমার কথা। তোমাকে সে ছোটো থেকেই চেনে, তোমার পরিচয় অনেক আগে থেকেই। তোমরা একে অপরকে একসময় ভালোবাসতে, কিন্তু মাঝে দুজনের সম্পর্ক নষ্ট হয়। যদিও নষ্টের মূলে ছিল আমার মেয়ে, কিন্তু একটা কথা কি জানো, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে অনেক কিছুই ত্যাগ করতে হয়। আর প্রতিষ্ঠিত একবার হয়ে গেলে তোমার কাছে সেই ত্যাগকৃত জিনিসের থেকেও দামি কিছু আসবে। আমি মুচকি হাসলাম। চা চলে আসে। আমি রং চা খাই না, বলতে গেলে আমি তেমন চাই খাই না, আর না সিগারেট খাই। আমার দুধ চা ভালো লাগে, তবে সবসময় না। উনি চা হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, প্রতিষ্ঠিত হতে হলে কাছের মানুষদের কখনো ছাড়তে নেই, কারণ তারা সবসময় না হলেও কিছু সময়ে যতটুকু পাশে থাকে তা সেটাই জীবনের বড় পাওয়া। আপনি প্রতিষ্ঠিত হবেন এটার কী গ্যারেন্টি আছে? কিন্তু একবার কাছের মানুষকে ত্যাগ করলে সেটা কখনো ফিরে পাবেন না স্যার। আমি জানি না নেহা আপনাকে কী বলেছে, আর জানতেও চাই না। আমি নেহাকে এখন আর চাই না। বাড়ির অনেকেই অলরেডি নেহা আর আমার বিয়ের ব্যাপারে আলোচনা করছে, হয়তো আপনিও এটা জানেন। কিন্তু আমি নেহাকে বিয়ে করব না। যদি এটা আমার রাগ বা জেদ ভাবেন তাহলে সেটাই। দেখো নিলয়, আগে যা হয়েছে সেটা ভুলে যাও, নতুন করে শুরু করো। আমরা চাই নেহাকে তুমি বিয়ে করো, তোমাদের 4 হাত এক হোক। এটা কোনোভাবেই সম্ভব না স্যার, সরি। আমি চায়ের বিল মিটিয়ে চলে আসলাম। কেমন যেন রাগ লাগছে, অসহ্য মনে হচ্ছে সব কিছু। নেহাকি কেন আমার চারপাশে বারবার ঘুরঘুর করতে হবে? একদিকে অরিন আসছে, অরিনকে আজকেই সব কিছু বুঝিয়ে বলতে হবে। না, এটা কখনো হয় না। অরিনকে আমার ভালোবাসতে ইচ্ছা করছে না। কী যে হলো আমার মনের অ্যাটেন্টটা যেন নর্মাল খেয়ে গেছে। কয়েকটি সাদা রঙের গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখলাম। 3টে গাড়ি শাসা করতে করতে আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করলো। আমি এগিয়ে গেলাম, এক এক করে অনেককেই দেখলাম গাড়ি থেকে নামছে। আমাদের বাড়ির সবাই দেখলাম বাড়ির দরজার কাছে এসে দাঁড়িয়েছে। মামুন, শাওন, রিয়াদ, আরাফ, জিসান, সাজিদ সবাই মিলে ওনাদের লাগেজপত্র এগিয়ে নিয়ে যাচ্ছে। সবার নামা শেষে একজন ব্যক্তি গাড়ি থেকে নামলো। সবাই সেই ব্যক্তির দিকে তাকিয়ে আছে। চোখে কালো সানগ্লাস, কালো কোট, সাদা শার্টের সাথে এন করে কালো প্যান্ট, সাথে দামি লোফার। চুলগুলো ছোট ছোট করে কাটা হলেও বেশ স্টাইল করে লাল কালার করা। বোঝাই যাচ্ছে বেটা কোনো বড় অফিসের লোক বা নিজস্ব কোনো অফিস আছে। রাহাত ভাইয়া, নিজে থেকে দেখলাম নামটা উচ্চারণ করে দৌড়ে এগিয়ে আসছে রাহাত নামের ছেলেটার দিকে। দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, ভাইয়া তুই এতদিন আসিস নাই কেন? বিয়ের দিন তোকে অনেক মিস করেছিলাম। এত কাজ কেন তোর? ভুলে যাস শুধু আমাদের? ধুর গাড়ি, ভুলবো কেন? এই তো চলে এসেছি। আরে রাহাত, কেমন আছিস? এই তো মামা, ভালো আছি। আপনি? ভালো। তার মানে রাহাত হলো নেহার ফুফাতো ভাই। হয়তো কাজে ব্যস্ত ছিল বলে বিয়ের দিন দেখা হয়নি ছেলেটার সাথে। দেখতে তো আমার বয়সেরই মনে হচ্ছে। ছেলেটা একবার আমার দিকে তাকালো, আমার কাছে এসে বলল, আর ইউ নিলয় রাইট? ও সরি, আমি রাহাত। নেহা মানে নাদিয়ার ফুফাতো ভাই। শুনলাম তুমি নাকি নেহাকে বিয়ে করছো। আমার মামাতো বোনকে তুমি বিয়ে করছো, তোমার মামাতো বোনকে তাহলে আমিও বিয়ে করে বউ সাজিয়ে নিয়ে যাব। ডোন্ট মাইন্ড ব্রো, আই এম জাস্ট কিডিং। বাই, পরে আলাপ করা যাবে। রাহাত নামে ছেলেটা হাসতে হাসতে চলে গেল। কিন্তু যাওয়ার সময় আমার পেছনে দাঁড়িয়ে থাকা মায়েশার দিকে ঠিকই কিছু সময় তাকিয়ে থেকে চলে গেল। মেজাজটা ঠিক তখনই খারাপ হয়ে যায়। সব ঠিক ছিল, কিন্তু ও মায়েশার দিকে তাকিয়ে কেন ছিল, আর শেষের কথাটা কেন এভাবে বলল? ভাবতে ভাবতে বাড়ির মধ্যে প্রবেশ করলাম। অনু এসেছে, অনুর সাথে ওর কয়েকজন বান্ধবীও এসেছে। মামুনকে দেখলাম একটু ভাবসাব নিতে, সাথে আরাফও। কারণ আরাফ জেনেই গেছে আমার সাথে নেহার বিয়ের কথা হচ্ছে। তাই আরাফের মনটা খারাপ হলেও অনুর বান্ধবীদের দেখে যেন কেমন ভালো হয়ে গেল। পুরো বাড়িটা তখন গিজগিজ করছে, কোনো রুম খালি নেই। মাইশা উপরে যাবে, আমি ডাকলাম। ও আমার সামনে এসে দাঁড়িয়েছে। কি জানি কি হলো, ওর উপরে রাগ ঝাড়তে বেশি ইচ্ছা করলো আমার। বললাম, তোকে বাইরে আসতে কে বলেছে? কেন? কেন মানে? তুই বাইরে আসছিস কেন? ছেলেরা আসছে, তুই বাইরে কি করতে গিয়েছিলি? আরে তো চুলের স্টাইল দিতে হয় কেন তোর? ছেলেরা যেন তাকাই সেই জন্য। এরপর যদি রুম থেকে বের হয়েছিস না, তোর খবর আছে, সামনে থেকে যা। আর একদম স্টাইল দিয়ে চলবি না। মোট কথা, রুম থেকে বেরই হবি না তুই।
মাইশা আমার দিকে চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমি নিজেই অবাক হয়ে তাকিয়ে রইলাম মাইশার দিকে। আমি এত ঝাড়ি দিয়ে কখনো ওর সাথে শাসন করে কথা বলিনি, তবে আজকের শাসনটা কেমন যেন অনেকটা আলাদা লাগছে। আমি নিজেই অবাক হচ্ছি। ওকে আমি কী সব বলছি, কেন বলছি? আমারই বা কি ও ওর মতো থাকবে? কিন্তু আমার রাগ লাগছে কেন? রাত ছেলেটা ওর দিকে তাকিয়েছে বলে রাগ লাগছে, কিন্তু কেন? নিলয় ভাইয়া, তুই ঠিক আছিস? ওই কি বললি? ভাইয়া মানে কি? মশা, সামনে থেকে দূর হতো তুই। আরে আরে, তুই তো বলেছিলি ভাইয়া ডাকতে। তো তুই কি ডেকেছিলি, এখন কেন ডাকছিস? আমার এখন ইচ্ছে হয়েছে। মশা, বই না মার, যা উপরে যা। আরে, তখন নিধিতা ওর ভাইয়াকে কি সুন্দর করে ভাইয়া বলল, তাই ভাবলাম তোকে একটু বলি। বাপরে, আমার ভাইয়াটার কি রাগ। না আপু, রাগ কেন করবো? আপুকে রে? তুই? হুট, যাচ্ছি উপরে। আর শোন, বিকেলে কিন্তু ঘুরতে নিয়ে যাবি। মাইশা চলে গেল। আমি অবাক হলাম, কি হলো এটা? আমি মাইশার সাথে রাগ দেখালাম কেন? সে ভাইয়া ডাকবেই তো, এতে কেন রাগ করবো আমি? আর ওকে কেন রুম থেকে বের হতে বারণ করলাম আমি? সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। মন খুব ছ্যাঁচড়া একটা জিনিস। বেটা শয়তান, ফাউল, হারামি। মানুষের মন এত বাজে, অন্যের বউকে নিজের বউয়ের থেকে বেশি ভালো লাগে। কখন যে কার প্রতি আকৃষ্ট হয় নিজেই জানি না। হারামি মনের কথা শুনতে গেলে সব কিছু হারাতে হয়। ধুর, ভালো লাগে না। দুপুরে সবাইকে খাবার খাওয়া হয়েছে। আত্মীয়দের খাওয়ানোর সময় বাড়ির সবাই সেখানে উপস্থিত ছিল। রাহাতকে দেখলাম, ওদের বাড়ির সবারই প্রিয়। রাহাত আসতে যেন ওরা রাহাতকে নিয়ে বিজি। আমি সিঁড়িতে দাঁড়িয়ে রাহাতের কাণ্ড দেখছি। নেহার সাথে বেশ ভালোই মজা করছে। একবার গাল টেনে ধরছে, আরেকবার নাক টিপে ধরছে। আমি সেগুলো দেখছি আর মুচকি হাসছি। 5 বছর আগে হলে নেহার আশেপাশে কাউকে দেখলে আমার খুব রাগ লাগতো, কিন্তু আজকে কিছুই হচ্ছে না। তবে কি সত্যি নেহাকে আমার মনের হার্ড ডিস্ক থেকে নেহা নামক ফাইলটাকে নষ্ট করে দিয়েছে? কথাগুলো ভাবতে ভাবতে অনুভব করলাম আমার বাম হাতের আঙুলের উপর কারো ঠান্ডা হাতের স্পর্শ। আমি ঘুরে তাকাতেই দেখি পাশে অরিন দাঁড়িয়ে আছে। আমি চমকে উঠি। অরিনের পাশে কয়েক ধাপ সিঁড়ির উপরে মাইশা দাঁড়িয়ে আছে। মাইশার দিকে তাকিয়ে দেখি সে রাহাত আর নিহার খুনসুটি দেখছে। আমি সাথে সাথেই অরিনের থেকে এক ধাপ সরে এসে দাঁড়াই। কেমন আছেন নিলয় সাহেব? আপনাকে কল দিয়েছিলাম। ওটা তোমার নাম্বার ছিল? কথা বলেননি কেন? এমনি। আচ্ছা শোনো, তোমার সাথে আমার কথা আছে। জি বলেন, আমি তো শোনার জন্য প্রস্তুত। সত্যি প্রস্তুত তো? আমিও আজকে অনেক কিছু বলতে চাই। কিন্তু আমি জানি তুমি কি বলতে চাও, তবে তুমি এটা জানো না আমি কি বলতে চাই। আজকে সব কিছু বলবো তোমাকে। আমি রাহাতের দিকে তাকালাম। রাহাত দেখি মায়েশার দিকে তাকিয়ে আছে, আর নেহা আমার দিকে তাকিয়ে আছে। আমি একবার মায়েশার দিকে তাকাই, আর একবার ওদের দুজনের দিকে তাকাই। রাহাত মায়েশার দিকে তাকিয়ে মুচকি হাসে। খাবার খাওয়া শেষ হয়ে গেছে ওদের অনেকটা আগেই। রাহাত বসা থেকে উঠে দাঁড়াই, হনন করে হেঁটে আসতে থাকে আমাদের দিকে। আমার কাছে আসতেই থেমে যায়, আমার দিকে তাকিয়ে বলে, হ্যালো ব্রো, ইউ আর সো লাকি। পরে কথা হবে, আগে সবার সাথে পরিচিত হয়ে আসি। কথাটা বলি রাহাত মায়েশার দিকে এগিয়ে যাই। আমি কপাল কুঁচকে সেদিকে তাকিয়ে আছি। কি ব্যাপারটা কি? রাহাত কেন শুধু শুধু মায়েশার দিকে কেন এমন করে তাকাচ্ছে? কি সমস্যা ওর? হ্যালো বেআইন, কেমন আছেন? আমি কিন্তু আপনার কথা অনেক শুনেছি। বিয়ের পুরো ভিডিও আমার কাছে আছে। আপনাকে বিয়ের দিন থেকে দেখেছিলাম। আপনার নাম মাইশা। জানেন, আমার পছন্দের কিছু নাম আছে, মাইশা তার মধ্যে প্রথম একটা নাম। ইচ্ছে ছিল যদি কখনো কাউকে ভালোবাসি তবে মাইশা নামের কাউকে বাসবো। কপাল খারাপ হলে যা হয়, মাইশা নামের একটা আন্টিকে পেয়েছিলাম। শেষে কি এক কেলেঙ্কারিতে পড়েছিলাম। আপনার ফ্যান আমি। আপনার হেয়ার স্টাইলটা সত্যিই দেখার মতন। মায়েশার কাছে দাঁড়িয়ে রাহাত কথাগুলো বলল। আমি মাইশা আর রাহাতের দিকে তাকিয়ে আছি। মাইশা রাহাতের কথা শুনে শব্দ করে হাসলো। মেজাজটা তখনই খারাপ হয়ে গেল আমার। মানেটা কি? মাইশা কেন হাসবে ওর কথা শুনে? আর এত কথা বললো ছেলেটা, মাইশা কেন রিয়াক্ট করছে না কেন? এই মেয়ে তো দেখি ফাজিলের শেষ। আপনি অনেক বেশি কথা বললো। আপনার কথার স্টাইলটা কিন্তু অনেক কিউট। থ্যাংক ইউ। আচ্ছা, আমি তো এখানে অনেক কিছুই চিনি না, আমাকে কি একটু ঘুরিয়ে দেখাবেন সব? আচ্ছা, একটা কথা বলি। জি বলুন। আপনাকে দেখলে আমার মনে হয় আপনি বেশ রাগী, কিন্তু আপনার মাঝে এমন কিছু আছে যেটা দিয়ে আপনি যাকে ভালোবাসবেন তাকে সব কিছু দিয়ে আগলে রাখতে পারবেন। না, সেরকম কিছুই নেই। আমি ঝগড়াটে। কে বললো? নিলয়। নিলয় আর আমি ঝগড়া করি সব সময়। আচ্ছা নিলয় সাহেব, উনি নিজে আপনাকে মনে হয় সহ্য করতে পারে না, তাই ঝগড়া করে।
বহুত হয়েছে, আর নিতে পারছি না। মেজাজ খারাপের চরম পর্যায়ে চলে গেছি আমি। সিঁড়ি ভেঙে মাইশার কাছে গেলাম। অনেকটা সময় নিয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে রইলাম। মাইশার হাত ধরে বললাম, তোর আব্বু না তোকে কি বলেছিল মনে নেই? এত কাজ কেন ভুলে যাস? তাড়াতাড়ি আয়, কাজটি কমপ্লিট করতে হবে। ওকে সব কিছু বলতে না দিই মাইশাকে টানতে টানতে ওকে সেখান থেকে নিয়ে গেলাম। তারপর মাইশার রুমে বসে আছি, মাইশা আমার পাশে বসে আছে। আমি অবাক হলাম আমার এমন আচরণে। সত্যিই তো, কেন আমার এমন হচ্ছে? কিসের একটা ভয় যেন আমাকে প্রতিনিয়ত তাড়াচ্ছে। এটা রাহাত আসার পরই বুঝতে পারলাম। কিন্তু কিসের ভয়? ভয়টা মাইশা কেন্দ্রিক, সেটা বুঝে গিয়েছে। তবে ভয়টা মূলত কী নিয়ে আমি আন্দাজ করতে পারছি না। আচ্ছা, মাইশার প্রতি অকারণে রাগের আসলে সূচনাটা কি? নিলয় ভাইয়া, তুই ঠিক আছিস তো? কিছুই বললাম না। আমি নিজেই ভাবছি আমি ঠিক আছি কি না। আমার খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। আমি সব কিছু গুলিয়ে ফেলছি। মনের অনুভূতিগুলো যেন আবার জেগে উঠেছে। তবে সেটা নেহার প্রতি না, ঠিক অরিনের প্রতিও না। তাহলে কার প্রতি? রাহাতের সাথে মাইশা হেসে হেসে কথা বললে আমার কি? কেন এমন খচখচ একটা বেদনা মিশ্রিত রাগ হচ্ছে আমার? আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। মাইশা, ঢাকাতে চলে যাব পরশু। তোকে অনেক জ্বালাই, তাই না? চিন্তা করিস না, আজ জ্বালাতে আসবো না, কখনোই আসবো না এখানে। এই, কি হলো তোর? কই কি হবে? তুই কি রেগে আছিস? রেগে গেলে মানুষ স্বাভাবিক করে কথা বলে। তোর মন খারাপ, তাই না? ধুর, মন খারাপ কেন হবে? মন খারাপ না? আচ্ছা নিলয়, রাহাত ছেলেটা কেমন? মানে ছেলেটা দেখতে কিন্তু সেই। রাগে মুখটা বাঁকিয়ে নিলাম, কপাল কুঁচকে ওর দিকে তাকালাম। মাইশা হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। আমি দরজার কাছে গেলাম। ভালো, আর দাঁড়ালাম না। মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। আমার মনে হচ্ছে কি যেন একটা হারাতে যাচ্ছি। যদিও এটার কোনো ভূমিকা আমি খুঁজে পাচ্ছি না, তবুও যেন সব হারাতে যাচ্ছি। মাইশার রুম থেকে বেরিয়ে আসলাম। ছোট আব্বু ডাকলো। আমি ওনার কাছে যে দাঁড়ালাম। ওরেনের আব্বু বসে আছে সেখানে। নিলয়, তোকে ডেকেছি একটা কারণে। হুম। অরিন মেয়েটা তোকে অনেক ভালোবাসে, বাবার আদরের মেয়ে। আমি জানি বাড়িতে তোর যা ইচ্ছে করুক না কেন, তোর ইচ্ছে মতোই সব কিছু হবে। তাই অরিনের বাবা বলছিল অরিনকে তোর বউ হিসেবে তিনি দেখতে চান। আমি দরজার দিকে তাকালাম, অরিন দাঁড়িয়ে আছে। আমি অরিনের বাবার দিকে তাকিয়ে বললাম, দেখুন স্যার, আমি মানছি অরিন আমাকে ভালোবাসে, কিন্তু আমি অরিনকে ভালোবাসতে পারবো না। আমি কখনো অরিনকে ঠিক ওভাবে দেখিনি। আমি অনেক আগে থেকেই জানি যে অরিন আমাকে ভালোবাসে, কিন্তু আমি চাই না তাকে, আমি ভালোবাসবো না তাকে, বউ করতে চাই না। আমি কখনো তাকে নিয়ে ভাবিনি, আর ভাবতেও পারবো না। সরি স্যার। দেখো বাবা, মেয়েটা অনেক পাগলামো করবে। কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। যদি সে মরে যায়? কেউ কারোর জন্য মরে না, মরে নিজের রাগ বা জিদের জন্য। এই দুটো যে কন্ট্রোল করতে পারে না তারাই মরে যায়। আমি অরিনকে বোঝাবো। বোঝাতে হবে না। পিছনে তাকাই, অরিন কাঁদতেছে। আমি অরিনের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো। আমি তাকালাম, চোখে পানি, কেমন যেন ফুপিয়ে কান্না করছে, যেন নিঃশ্বাস চলছে না। আমি বললাম, অরিন, পাগলামো করো না। তোমাকে আমার ভালো লাগে, তোমার কথা বলার স্টাইল, তোমার কোকড়ানো চুল, তোমার সব কিছুই ভালো লাগে, কিন্তু তোমার প্রতি আমার কখনো কোনো প্রকার অনুভূতি আসেনি। হয়তো আসবে, কিন্তু সেটা অনেক দেরিতে। তখন হয়তো তুমি আবার আমাকে নিয়ে রঙিন স্বপ্ন দেখবে না। তুমি নিজেকে বোঝাও, বড় হও, দেখবা অনেক ছেলে তোমার জন্য আজকের মতো কান্না করবে। অনেকেই করে, আমি চাই না তাদের, আমি আপনাকে চাই। আমি তো চাই না। ভালো থেকো অরিন, এসব নিয়ে ভেবো না। আমি আর দাঁড়ালাম না, অরিনের দিকে শেষ তাকিয়ে চলে আসলাম বাইরে। মনটা খারাপ লাগছে আমার। বাড়ি ভর্তি গেস্ট, জোরে মিউজিক বাজছে, সবাই অনেক আনন্দ করছে, কিন্তু আমি পারছি না আনন্দ করতে। কেমন একটা উদাস ভাব করছে আমার মাঝে। চারপাশে কেবল মরিচিকা মনে হচ্ছে আমার। আমি চাইলেই তো অনেক কিছু হতে পারে। নেহাকে বিয়ে করতে পারি, নেহাকে ছেড়ে অরিনকেও বিয়ে করতে পারি। অনেক মেয়ে আমার কাছে থাকলেও যেন একটা শূন্যতা আমি টের পাচ্ছি। যে শূন্যতার গপ্পটা পূরণ করার জন্য আমার মনের এলোমেলো অনেক কথা শুনতে হবে, যার যুক্তি আমার কাছে নেই। কারণ অকারণেই মাইশা আমার চোখের সামনে ভাসছে, যার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, মেলাতেও পারছি না। একটা প্রশ্নই বারবার আটকে যাচ্ছি, কেন মাইশার কথা ভাবছি আমি? এর উত্তর আমি মেলাতে পারছি না মনের অনুভূতির সাথে। নিলয়, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি ড্রয়িং রুমে আছি। দুপুরে হালকাকে চোখে বিছানায় হেলান দিয়ে বসে আছি। দেখতে দেখতে যে কখন বিকেল হয়ে গেছে টেরই পেলাম না। কানে হেডফোন গুঁজে অল ইজ ওয়েল মুভি দেখে মিঠুন আর তুলসী কুমারের গাওয়া হ্যাঁ মেরে হামসফর এক জরা ইন্তজার
छून सा दे है दे रही मंजिल प्यार की। গানটি শুনছি কেমন গানটার সাথে মনের অহেতুক অনুভূতিগুলো জাগিয়ে তোলার আবার দমিয়ে রাখার চেষ্টা করছি। দরজার দিকে তাকিয়ে দেখি মাইশা হাত ইশারায় আমাকে ডাকছে। ওর গায়ে কালো একটি লেডি কোট, চুলগুলো খোলা, মাথার উপরে বেশ সুন্দর করি একপাশে কিছুটা দিয়ে স্টাইল করা, চোখে চশমাটা পরে দিয়ে ওর দিকে দেখালাম। চশমা ছাড়া সব ঝাপসা দেখি। কান থেকে হেডফোন খুলতেই শুনতে পেলাম, নিচে আয়, অপেক্ষা করছি। আমার কেন জানি না ওর সাথে থাকতে, ওকে লুকিয়ে দেখতে ভালো লাগছে, যেটার জন্য মনকে খাবার টেবিলে বসে বসে অনেক গালি দিয়েছি। নেহা, অরিন, অনু, নিধিতা আরও অনেক মেয়ে ছিল, কিন্তু তবুও আমার চোখ মায়েশার দিক থেকে সরছিল না। হে বেয়াদব মন, তোকে কি করে বোঝাই মায়েশাকে ভালোবাসা যাবে না। মায়েশাকে এটা কখনো বুঝতে দেব না আমি। মায়েশা চলে যাবে বললেও দেখলাম দরজার ওপাশে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। আমি বসা থেকে উঠলাম, তাড়াতাড়ি দরজার কাছে যেয়ে দেখি যে ওইখানে কেউ নেই। খানিকটা দূরে তাকিয়ে দেখি মায়েশা বেশ জোরে হেঁটে চলে যাচ্ছে। তার মানে মায়েশা আমাকে দেখছিল, কিন্তু কেন? আমি না হয় আমার হারামি, স্যাঁচড়া, শয়তান, বান্দর, গন্ডার, গরু, ছাগল মনের কথা শুনে ওর দিকে বারবার তাকাচ্ছি। ও কেন তাকাবে? সে কি তবে আমার মতো আমাকেও ভাবছে? ছি ছি, এ নিলই, তুই কী সব ভাবছিস? সে কেন আমার কথা ভাবতে যাবে? সে তো রাহাতের কথা বলছিল আমাকে। আমি অ্যাশ কালারের একটা ব্লেজার পরে নিলাম, কালো গাবাডি প্যান্টের সাথে সাদা কেডস জুতো পরে নিলাম, ডান হাতের নীল রঙের একটা রুমাল গোল করে বেঁধে নিলাম, চুলগুলো উপরে তুলে দিয়ে চশমাটা মুছে নিয়ে পরে নিলাম। কয়েক মাস হলো চুলগুলো কাটি না, জেল দিয়ে আয়নাতে কয়েকবার নিজেকে দেখে বাইরে বের হলাম। ড্রয়িং রুমে এসে দেখি নেহা, অনু, রাহাত আর মাইশা বসে আছে। মাইশার পাশে অরিনও আছে। শাওনকে দেখলাম ভিতরে প্রবেশ করতে, সাথে আরাফও ছিল। আমাকে রাহাত দেখেই বলল, এই তো আমাদের ব্রো চলে এসেছে, চলো এবার ঘুরতে যাই। আমি, মাইশা, নেহা, নিলয়, আরাফ, অরিন, শাওন আর অনু আপু একসাথে ঘুরবো। মেজাজটা আবারও গেল খারাপ হয়ে। মানে আমি আর মাইশা যাব ঘুরতে, সেখানে এরা কেন? নিচে নামতেই মাইশা এসে বলল, ওনারা গেস্ট, তাই ভাবলাম ওনাদেরও সাথে নিয়ে যাই। ও আচ্ছা, তোরা তাহলে যা, আমার একটু কাজ পড়ে গেছে। আমার এক বন্ধু ফোন দিয়েছে, আমাকে যেতে হবে। দেখ নিলয় না, একদম মজা করবি না। আরে আমি তোকে এটাই বলতে এসেছিলাম, প্লিজ আমার কাজ আছে রে। আমি মামুনকে বলেছি, ও চলে আসবে। তোরা সবাই যা, আমার কাজ আছে। না থাকলে যেতাম, কাউকে আর কিছু না বলে দিই চলে আসলাম সেখান থেকে। রাহাতের কথা শুনে প্রচুর রাগ লাগছে আমার, সব কিছু ভেঙে চুরে ফেলতে ইচ্ছা করছে। বাইরে এসে ফুলের টবে জোরে একটা লাথি দিলাম, আর দাঁড়ালাম না, বাইকটা বের করে বাড়ি থেকে বের হলাম। বেশ কিছু দূর আসার পর মনে হলো আমি হেলমেট বাসায় রেখে আসছি, কিন্তু মায়েশার কথা বারবার মনে পড়ছে আমার। যেখানে নেহা বা অরিনের কথা ভাবা দরকার, সেখানে আমার প্রতিটা সেকেন্ড মায়েশার কথা ভাবতে হচ্ছে। আমি কতবার মনকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। মায়েশাকে কখনো আমি আমার কথা বলতে পারবো না। সে রাগ করে আমার সাথে কথা বলবে না, কোনো দিন অপমান করবে, বলবে কাজিন হয়ে তুই এমনটা করতে পারলি, তোকে অন্য ছেলেদের থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু না, তুইও এমনটা করলি। তখন আমি কি বলবো? চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে, কাঁদতেও হবে। ছোটোবেলার একটা ভুলে আমি নিজেকে মেরে ফেলতে চাচ্ছিলাম, কতটা কষ্ট সহ্য করতে হয়েছে আমাকে। আমি চাই না আবারও সেই ভুলটা করি। কি দরকার শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়ার? থাকুক সে ওর মতো, কখনো জানাবো না আমি তাকে ভালোবাসি। ধুর, কী বললাম আমি এটা? মাইশাকে ভালোবাসি আমি? না না, এটা কি করে সম্ভব? এত তাড়াতাড়ি ভালোবেসে ফেলবো? হুট করে ভালোবাসা আসে জানি, কিন্তু আমার কেন? আমি তো সবার মতো না, আমি কেন হুট করে কাউকে ভালোবাসবো? কথাগুলো ভাবছি, ঠিক তখনই ফোন বেজে ওঠে আমার। পকেটের দিকে একটু তাকিয়ে ফোন বের করতে যাব, ঠিক তখনই জোরে একটি গাড়ির হর্নের শব্দ শুনি। বুকটা হঠাৎ করেই যেন চমকে ওঠে আমার, গায়ে লোমগুলো যেন নিজ থেকে ভয় দাঁড়িয়ে যায় আমার। শীতল একটা অনুভূতি পুরো শরীরে জেঁকে বসে। আমি এক হাত দিয়ে বাইকটাকে কন্ট্রোল করলেও সামনে প্রচণ্ড গতিতে ধেয়ে আসা মিনি পিকআপের কাছে পরাজিত বরণ করি। ধুম করে একটা বিশাল শব্দ হয়, সব কিছু যেন তখন থমকে যায় আমার, চারপাশ যেন স্থির হয়ে থাকে, এমনটা দেখতে থাকি। বাইকের উপর থেকে ছিটকে বেশ খানিকটা দূরে এসে পড়লাম। মাথাটা যেন হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দিয়েছে আমার। শীতের মধ্যেও প্রচণ্ড গরম অনুভব করলাম। কোনো রকমে বাইকে সোজা করে চোখ রাখলাম, দেখলাম পিকআপটি বাইকটা নিয়ে রাস্তার একপাশে গিয়ে গাছের সাথে জোরে বাড়ি খাই। ড্রাইভারকে দেখলাম পিকআপের মধ্যে বাঁচার জন্য জোরে চিৎকার দিতে লাগলো। আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না, গরম কিছু একটা অনুভব করলাম আমার গলাতে এবং
মুখের একপাশে হাতটা যেন এনে চোখের সামনে ধরতে ভয়ে বুকটা আরও যেন ছোট হয়ে গেল। হাত ভর্তি রক্ত যেন আমার পুরো শরীরটাকে আসার করে দিয়েছে। প্রচণ্ড যন্ত্রণা আর অনুভব করলাম মাথার বাম পাশে। মাথাটা পিচ ঢালা রাস্তা থেকে তোলার চেষ্টা করলাম, কিন্তু কোনো রকম শক্তি পেলাম না, আর পারছি না চোখ খুলে রাখতে। ততক্ষণে খেয়াল করি বহু লোক দৌড়ে আসছে এদিকে, আর পিক আপের দিকে যাচ্ছে। পাকা রাস্তার ওপারে কান পেতে মানুষের দৌড়ানোর ধপধপ শব্দ শুনছি, আর কিছু মনে নেই। তবে শেষ চোখ বোঝার আগে মায়েশার মুখটা খুব বেশি মনে পড়ছিল আমার। একটু আগে ওকে কেমন লাগছিল দেখতে, সবটা চোখের সামনে দেখে ভাসতে থাকে। মায়েশার হাসি, মায়েশার রাগান্বিত মুখটা অসহায়ের মতো চোখের সামনে ভাসছে। ফাইনালি অনুভব করলাম আমি মায়েশাকে ভালোবাসি, কিন্তু আর কিছু মনে নেই। কোনো প্রকার নড়াচড়া ছাড়া রাস্তায় পড়ে রইলাম। তারপর যখন জ্ঞান ফেরে তখন মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করেছি। যখন চোখ বন্ধ করে শুয়ে আছি, কোনো রকমই মাথা নড়াতে পারছি না। তবে শুনতে পেলাম কয়েকজন খুব জোরে কান্না করছে। তার মধ্যে 3 জনের কান্না বেশ জোরেই শুনেছি। মাইশা, ছোট আম্মু আর আমার আম্মু। ছোট আম্মু বিলাপ করে বলেছে, আমার ছেলের কিছু হলে আমি মরে যাব। আমি চোখ খোলার চেষ্টা করলাম। চোখ খুলে তাকিয়ে দেখি আমি হসপিটালে আছি। বুঝলাম আমাকে হসপিটালে আনা হয়েছে। আমার সামনে নেহা গায়ে ডক্টরের কোট পরে দাঁড়িয়ে আছে। হাত তেমন নাড়াতে পারছি না। কোনো রকমের মাথা হালকা কাত করতে দেখি অনেক লোকজন আমার দিকে হুড়মুড় করে আসছে। সবার দিকে তাকালাম। হসপিটালের দেওয়ালে একটা ঘড়ি টাঙানো আছে, 10টা বাজে। অ্যাক্সিডেন্ট করেছিলাম বিকেলে। বেশ খানিকটা সময় পর জ্ঞান ফিরেছে আমার। মনে পড়ল পিক আপ ড্রাইভারের কথা। চারপাশে ভিড় জমে গেছে আমার। সবার মুখের দিকে তাকালাম, সবার চোখে পানি লেগে আছে। ছোট আম্মু দৌড়ে আসলো আমার কাছে, গালে চুমু দিয়ে বলল, নিলয় কথা বল বাবু, তোর কিছু হবে না, কথা বল, কেমন আছিস? আপাতত কথা বলার তেমন কোনো ইচ্ছাই খুঁজে পাচ্ছি না। আম্মুরা সবাই এসে একই কথা বলল। কেমন আছিস? আব্বুরাও এসে সেম প্রশ্ন করলো। সবার চোখে মুখে আমি ভালোবাসা দেখলাম। আপনারা প্লিজ এখন কান্না করবেন না। নীলয় সুস্থ আছে, মাথার চোট পেয়েছে, চিন্তার কিছু নেই, সে এখন সুস্থ। নেহার কথা শুনে সবাই বেশ স্বস্তির নিঃশ্বাস ফেললো যেন। আব্বু বলে ওঠে, ধন্যবাদ মা, তুমি যা করলেই তা হয়তো অন্য কেউ করবে না। না আঙ্কেল, এটার জন্য ধন্যবাদের কিছু নেই। এইসব তো আমার দায়িত্ব, যার জন্যই ডক্টর হয়েছি। তবে ধন্যবাদ মায়েশাকে দিন। যতটা রক্ত বের হয়েছিল নিলয়ের, তাতে করে যদি মায়েশা রক্ত সঠিক সময় না দিত, তবে খারাপ কন্ডিশন সৃষ্টি হতো। নেহার কথা শুনে সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল। সবার দিকে তাকাতে তাকাতে চোখ আটকে যায় চোখ লাল করা একটা মেয়ের দিকে। মেয়েটা যে মাইশা, হুট করে তাকে চেনা যাচ্ছে না, যেন চেহারার হাল বেহাল করে কান্না করে। চিকন মেয়েরা কাঁদলে আমার ভয় করে হাসার চেষ্টা করলাম, কিন্তু পারছি না। কেমন একটা অন্যরকম অনুভব করছি। হাতে ব্যান্ডেজ, শরীরের নানা জায়গায় কেটে গেছে। নেহাও দেখছি কাঁদছে, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে অরিনের চোখেও পানি। কিন্তু সবচাইতে মায়েশার চোখ মুখ দেখলে মনে হচ্ছে সে বেশি কেঁদেছে। আমি ইশারায় ওকে ডাকলাম, ও ছুটে আসলো আমার পাশে। কোনো কথা বলছে না। আমি একটু হাসলাম, যেন সবাইকে বোঝানোর চেষ্টা করছি আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। ভিড় ঠেলে দেখলাম পুলিশ অফিসার ঢুকলো। আমাকে তাকাতি জোরে স্যালুট দিয়ে বলল, স্যার এই নিন আপনার ফোন, পরিচয়পত্র আর সরকারি কার্ড। এমপি স্যার আসছিল ঘটনাস্থলে। পিক আপ ড্রাইভার বেঁচে আছে, কিন্তু অবস্থা গুরুতর। সব কিছু আমরা তদন্ত করছি। জেলা প্রশাসক আসছেন দেখা করতে। রেস্ট নিন। ও হ্যাঁ, আপনার বাইকটা আমরা রিপেয়ার করতে দিয়েছি। ডোন্ট ওয়ারি স্যার, টেক রেস্ট প্লিজ। পুলিশ অফিসার আমাকে আবারও স্যালুট করে চলে গেল। আমি চোখ তুলে সবার দিকে একবার তাকালাম। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি আব্বুর দিকে তাকালাম, উনি আমার দিকে চোখের পাতা না ফেলে তাকিয়ে আছে। পুলিশ আমাকে এসে স্যালুট করলো। এমপি সাহেব ঘটনাস্থলে গিয়েছিল। আবার শুনেছে এই জেলার প্রশাসক আসছে আমার সাথে দেখা করতে। কতগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে আমায়। অনেকেই আরও কিছু সময় আমার রুমে থেকে চলে গেল। আম্মু, ছোট আম্মু, নেহা, মাইশা, সেজো আম্মু, দাদি, বন্ধুরা আছে এখনও। নেহা আসলো আমার পাশে। কেমন আছো নিলয়? ভালো। সবার থেকে নয়, ধন্যবাদটা তোমার থেকেই নিতে চাই। একজন ডক্টরের দায়িত্ব এটাই। ডক্টর হয়ে তোমার সেবা করার ইচ্ছে ছিল, সেটা পূরণ হলো আজকে। একটু শব্দ করে হাসলাম। রুমে রাহাত ঢুকলো। রাহাতের দিকে তাকালাম। হঠাৎ করে মনটা আবার জন্য খারাপ হতে শুরু করেছে। রাহাত এসেই মাইশার পাশে দাঁড়ালো। মাইশা সেখান থেকে সরে এসে আমার বেডের কাছে চলে আসে। ছোট আম্মু বলে, নেহা, তোমরা বাসায় যাও, তোমরা আত্মীয়,
এভাবে তোমরা এখানে থাকবে কেমন লাগছে? ছোট মা, আমি থাকি প্লিজ। না, তোমরা সবাই চলে যাও। এখানে আমি রাতে থাকবো, আমার ছেলের পাশে থাকবো আমি। মামুন, তোমরা ওদেরকে নিয়ে যাও। ভাবি তুমিও যাও, বাসায় যেয়ে রেস্ট নাও। শেষ কথাটা আম্মুকে বললো ছোট আম্মু। আম্মু এসে আমার মুখে হাত বুলিয়ে চুমো খেয়ে চলে যায়। একে একে রুম থেকে চলে যায় নেহা, আম্মু, রাহাত, মামুন, সেজো আম্মু, দাদি, আরাফ। রুমে থেকে মাইশা, ছোট আম্মু আর শাওন। ছোট আম্মু আর শাওন ডক্টরের সাথে কথা বলতে যায়। মাইশা আমার পাশে এসে বসে কাঁদো কাঁদো গলায় থেমে থেমে বলে, নিলয়, তুই ঠিক আছিস তো? কথাটা শেষ করেই ভ্যাবে করে কান্না শুরু করে দিয়েছে ও। আমি হাসলাম। ওর হাত ধরতেই সে আমার হাত আগড়ে ধরলো। আমি বললাম, ঠিক আছে আমি মরে। মায়েশা আমার ঠোঁট চেপে ধরে ওর হাত দিয়ে আমার দিকে কান্নারত অবস্থায় ঝাড়ি দিয়ে বললে, একদম এমন কথা বলবি না তুই। তুই ভালো আছিস এটাই অনেক। সরি রে। কেন? আমার জন্য হলো, তাই না? তোর জন্য মানে? আমি যদি তোকে সবার সাথে না যেতে বলতাম তাহলে তুই ঠিকই যেতিস আমার সাথে। আরে না, একটা ফোন এসেছিল, পকেট থেকে নিতে যে হঠাৎ করে গাড়ির সামনে চলে যাই। ফোন কলটা যে তোকে আমি করেছিলাম। আচ্ছা, বাদ দে। সরি নিলয়, আর কখনো এমন করব না। ধুর গাধি। না খেয়ে আছিস? দাঁড়া, কিছু আছিস কি দেখি। মাইশা বেড থেকে উঠে রুমের মধ্যে একটা ছোট র্যাক আছে, সেটার কাছে যাই। সেখান থেকে রুটি আনি, আমাকে কোনো রকমে টেনে তুলে হেলান দিয়ে রাখে ও। মাখন লাগিয়ে রুটি আমার গালে তুলে দিতে থাকে। আমি অল্প করে খেতে লাগলাম। নেহার কথা ছোট আম্মু আগে থেকেই জানতো, হয়তো সেটার জন্যই নেহাকে এখানে আমার পাশে থাকতে দেয়নি। ছোট আম্মু রুমে এসে দেখে মাইশা আমাকে খাইয়ে দিচ্ছে। মাইশা ছোট আম্মুর দিকে তাকে বেড থেকে নেমে দাঁড়াই। ছোট আম্মু বলে, তুই ওকে খাইয়ে দে। তুই ছাড়া এ বাড়িতে নিলয়কে আর তেমন কেউ দেখে রাখতে পারে না, আমি সব জানি। না ছোট ফুপি, আপনি দেন, আমি শাওন ভাইয়ার সাথে বাড়িতে যাচ্ছি। আচ্ছা, আমি বাড়িতে ফোন করে দিচ্ছি, তুই থাক। যদি তুই থাকিস হয়তো ভালো হবে। ছোট আম্মু বাড়িতে ফোন করে কাজের লোককে রাত্রে থাকার জন্য শীতের কাপড় আনতে বলে। মাইশা, শাওন আর ছোট আম্মু থেকে যায় এখানে। আচ্ছা, মাইশা কি আমাকে ভালোবাসে? ধুর, সে কেন আমাকে ভালোবাসবে? এগুলো করেছে তো কেবল আমি কাজিন, তাই। আচ্ছা, এগুলো তো নেহা বা অরিনও করতে পারতো। চাইলেই তো মানুষ অনেক কিছুই পারে। তাহলে নেহা কেন আমার পাশে নেই? সেখানে ওর উপস্থিতিটা জরুরি মনে করেছি। সেখানে ওর জায়গায় মাইশা সব করেছে। আচ্ছা, আমি কি এখন ওকে ভালোবাসি বলবো? কী সব ভাবছি, এখন কেন বলবো? না না, আমি তো বলবোই না। সে রাগ করে আমার সাথে কথা বলবে না। আমি সব ছেলেদের মতো হতে চাই না। নেহার বলা কথাটা মনে পড়লো। ডাক্তার হয়ে সে আমার সেবা করতে চেয়েছিল। কাছের মানুষ যদি পাশে থাকে তবে ঔষধ বা ডাক্তার কোনো তার স্পর্শেও যেন সব অসুস্থতা দূর হয়ে যায়। নেহার মতো ডক্টর আমার একটা ফোন কলে চলে আসবে কয়েক ঘন্টার মধ্যে। সে নাকি আমার সেবা করবে। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক বুঝতে পারিনি। হঠাৎ মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করেই চোখ খুলে দেখালাম হসপিটালের দেওয়ালে একটা ডিজিটাল দেয়াল ঘড়ি রাখা। 2:07 বাজে। আমার বেডের একপাশে মাইশা বসে টলছে। আম্মু শাওন দেখলাম ঘুমাচ্ছে। মাইশা, তুই জেগে আছিস? তোর ঘুম ভেঙেছে কখন? এখন? তোর কিছু লাগবে কি না? যদি লাগে তাই জেগে আছি। আমাকে বল, কিছু লাগবে? তোকে লাগবে। কিছু না, তুই ঘুমা। আস্তে করে কি যেন বললি তুই? আরে কই, কিছু না। আচ্ছা তুই ঘুমা, আমি তোর চুলে হাত বুলিয়ে দিই আস্তে করে। না, তুই ঘুমা। চুপ থাক। এরপর মাইশা আমার মাথায় আস্তে করে হাত বোলাতে থাকে। আমি ওর বাম হাত ধরলাম। আজকে কেমন যেন ভয় করছে ওর হাত ধরতে। এর আগে কতই না ওর হাত ধরেছি, কিন্তু আজকের অনুভূতিটা অন্যরকম। কেমন যেন কাঁপা অনুভূতি হচ্ছে আমার। তাহলে কি ওকে আমি সত্যি ভালোবেসে ফেলেছি? আমি হাত ধরার পর মাইশা আমার মুখের দিকে তাকিয়ে রইলো, যেন সব কিছু হঠাৎ থেমে গেছে। এটা যদি কোনো হিন্দি রোম্যান্টিক সিরিয়াল হতো তবে এখনই ব্যাকগ্রাউন্ড রোম্যান্টিক কোনো হিন্দি গান বাজতো। মাইশা আমার হাত ছাড়িয়ে নিজেই আঁকড়ে ধরলো। মনের মধ্যে একটা প্রশান্তির স্রোত অনুভব করলাম। ভালোবাসা আসে হুট করে, যেখানে চাইলেও আটকানো যায় না। কেউ যদি আটকায় তবে সে কখনো সত্যিকারের অর্থে ভালোবাসতে পারে না। মন কখনো ভালোবাসার দিক দিয়ে কারো বারণ শোনে না। যদি শুনতো তবে ছোট ছেলে বড় কোনো আপুর প্রেমে পড়তো না। আবার সব চাইতে দেখতে সুন্দর মেয়েটাও কখনো কালো আতেল মার্কা ছেলেকে ভালোবাসতো না। ভালোবাসার অনুভূতি বারণ, যুক্তি খাটিয়ে আটকানো যায় না। যদি আটকানো যায় তবে সেটা কখনো ভালোবাসা না।
মানুষ কষ্টের বিরহে বারবার পড়ে না, কষ্টের বিরহে মানুষ একেবারেই পড়ে। প্রথম কারো থেকে কষ্ট পেলে মানুষ পরের বার কষ্টের মুহূর্ত আসলেও প্রথমবারের মতো কখনো কষ্ট পায় না। এই জন্য কাউকে ভালোবাসতে হলে একটু সময় নিই বাসা দরকার, না হলে যেমন হুট করেই ভালোবাসা আসলে তেমনই হুট করেই চলে যাবে। খুব সকালে ঘুম ভেঙে গেছে আমার, অনুভব করলাম আমার বুকের উপর মাথা রেখে মায়েশা ঘুমিয়ে আছে। আমি ওর চুলের ঘ্রাণ নিলাম জোরে একটা শ্বাস নিয়ে। এটা অন্যায়, আমি অনধিকার সূত্রে তার কাছে চলে এসেছি, আমি সেটার ফায়দা নিচ্ছি। মায়েশা যেন আমাকে তখন আরও শক্ত করে জড়িয়ে নিল। আমি কেঁপে উঠতেই সে হুড়মুড় করে উঠে বসে আমার দিকে তাকিয়ে বললে, সরি, আমি আসলে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। তো উঠলি কেন? মানে? ছোট আম্মুকে ডাক, আমি বাসায় যাব। আমি ঠিক আছি, হাত ভালোভাবেই নাড়াতে পারছি, কেবল মাথাটা এখনো একটু ব্যথা করছে। ঠিক হয়ে যাবে, বাসায় যাব আমি। আচ্ছা, আমরা ডক্টরের সাথে কথা বলছি। ডক্টরকে আমার কাছে নিয়ে আয়, আমি বললে উনি শুনবে। খানিকটা সময় পর কয়েকজন ডক্টর আমার কেবিনে আসে, আমাকে দেখে বলল, স্যার কেমন আছেন? জি ভালো, আমি বাসায় যাব। কিন্তু স্যার। বললাম না বাসায় যাব। ওকে স্যার। ডক্টররা চলে যায়, মায়েশা আমার দিকে বোকার মতো তাকিয়ে আছে। প্রশ্নটা সে করবেই, আমি কে, কি করি আমি? আমি মায়েশার দিকে মুচকে আসলাম তাকিয়ে। মায়েশা কিছু বলল না। বাড়িতে এসেছি, ড্রয়িং রুমে হেলান দিয়ে বসে আছি। নেহা আসে আমার পাশে, আমি ওর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। কেমন আছো নিলয়? ভালো। আমাকে দেখতে দাও, আমি তো ডক্টর নাকি? জানি, তবে আমি চাই না তুমি আমাকে দেখাশোনা করো। এই ডক্টরের জন্যই তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, সেটার সুবিধা আমি কখনো নেব না। আমার সামনে থেকে যাও। কেন এমন করছো? আমরা কালকেই তো চলে যাব। বেঁচে গেলাম। নিলয়, বাড়ির সবাই জানে আমাদের বিয়ে হতে যাচ্ছে। বিয়ে? আমি তোমাকে বিয়ে করব না। আমি ফিরে আসতে চাই তোমার কাছে। বলেছিলাম না ভালোবাসা আসবে না আর তোমার প্রতি, কারণ তোমার প্রতি বিশ্বাসটাই যে শেষ হয়ে গেছে। চলে যাও। কথা বলতে বলতে দেখলাম বাড়ির সবাই আমার সামনে এসে হাজির। ভিড় ঠেলে কালো কোট পরা একজন লোক এগিয়ে আসছে। লোকটা যে জয় তা আমি চিনি। কেমন আছিস নিলয়? জেলা প্রশাসক পদেও চাকরি করে, পুরো জেলাটা ওর দেখাশোনার বাইরে নয়। আমাদের বাড়ির অনেকেই চেনে তাকে। আমার কাছে আস্তে আস্তে বলল, আমাকে কেন বলিসনি? আঙ্কেলদের পুলিশ ধরেছিল, সেদিন তোর উপর রাগ হয়েছিল, কিন্তু কিছু বলিনি। অবশ্যই এসব ছোট ব্যাপার কেন তুই আমাকে বলবি? তুই নিজেই তো ওনাদের 5 মিনিটে ছড়িয়ে নিতে পারতে। যাই হোক, কেমন আছিস? অ্যাক্সিডেন্টের কথা শুনে চলে আসলাম। বাড়ির সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি সবার দিকে তাকালাম। বেশ অবাক হয়েছে ভাইয়া, ভাবি, আব্বু, আম্মু, মোট কথা বাড়ির সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে তাকিয়ে। জয় বলল, রেস্ট নে, পরে কথা হবে। আর তাড়াতাড়ি ঢাকাতে চলে আয়। তোর ছুটি তো তুই নিজেই বাড়িয়ে নি। অবশ্যই সরকার তোর কাজে এতটাই খুশি যে তুই যা বলবি সেটাই করবে। তোকে ভালোবাসে অনেক বেশি সবাই। আসি রে। আছি মানে? একে যাবা? সকালের খাবার খেয়ে তারপর যাবা? আপনি বললে তো থেকেই যেতে হবে, মা বললে কি আর ছেলে না শুনে থাকে? আমি কিছু বললাম না। সবাই আমার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই যখন নিজের মতো চলে যাবে তখনই আব্বু গম্ভীর গলায় বলল, নিলয়, এসবের মানে কি? কাল থেকে অনেক কিছুই দেখছি, ব্যাপারটা কি? সবাই থেমে যাই। আবারও আমার দিকে সবাই অবাক চোখে তাকিয়ে আছে। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম, রুমের দিকে এগিয়ে যাব। তখনই আম্মু বলল, নিলয় দাঁড়া, সব রহস্য আজকে বল। তোকে আমরা জানি ইঞ্জিনিয়ার, কিন্তু তুই কে? আমি আবারও চুপ হয়ে গেলাম। সবার দিকে তাকানোর সাহস পাচ্ছি না। আমি ছোট আম্মুর পিছনে যেয়ে দাঁড়ালাম। আমার হাত ধরে বলল, ভাইয়া, নিলয় আপনাদের কথা মতো ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেও সে তা পড়েনি। কেন? এই মেয়েটার জন্য যে কিনা ছোট বয়সে নিলয়কে ছেড়ে চলে যায়, আর সে কষ্টে পড়াশোনা করেনি? আব্বুর কথা শুনে নেহা বসা থেকে উঠে দাঁড়াই। আব্বু আমার কাছে এসে আমার হাত ধরে টেনের সামনে আনে। চারপাশে গোল হয়ে সবাই দাঁড়িয়ে আছে। মায়েশার দিকে তাকালাম, সে ভয়াতুর দৃষ্টিতে চেয়ে আছে। কি হলো বল, কথা কেন বলিস না? তোর জন্য আমাদের ইচ্ছেগুলো কি তবে শেষ হয়ে গেছে? চুপ করে আছিস কেন বেয়াদব? কথাটা বলি আব্বু আমার বাম গালে জোরে একটা চড় দেয়। বলেছিলাম না বাড়ির কেউ একটু ভুল করলে যখন তাকে শাস্তি দেওয়া হবে তখন কেউ একেবারেও এগিয়ে আসবে না, সবাই দাঁড়িয়ে দেখবে। ছোট আব্বু এগিয়ে আসে। দেখ ভাই, আমার সামনে নিলয়কে তুই কখনো মারবি না। তোর কথাতে? হ্যাঁ, আমার কথায়। কে তুই? তোর কথা কেন শুনবো? ও, এখন আমি কে? বাহ, সম্পর্কটাই ভুলে গেছিস। তোদের জন্যই আমার ছেলেটা আজ নষ্ট হয়ে গেছে, ইঞ্জিনিয়ার পড়তে পারেনি। হাসালি ভাই,
শোন, মানুষ কখনো কারোর জন্য নষ্ট হয় না, নষ্ট হয় তার আবেগের দ্বারা। ভালোবাসা কন্ট্রোল করা না গেলেও আবেগ কন্ট্রোল করা যায়। নিলয়কে চেনা সহজ না। কখনো তুই কাছে ডেকে ওর সাথে ভালো করে কথা বলেছিস? বলিস নাই। কখনো জানতে চাস নাই কেমন আছে ও? তোর কথা শুনে আমি চলবো, তাই না? বেরিয়ে যা বাড়ি থেকে। আমি থাকতেও আসিনি, আর আমি আমার ছেলেকে নিয়েই যাব। আমার সামনে আমার ছেলেকে যদি কেউ মারে তবে তবে কি অনেক বড় কথা শিখে গেছিস তুই? তুই কি ভাইকে মারবি? অবশ্যই ছোট থেকেই তো এমন বেয়াদব স্বভাবের হয়েছিস। শোন, স্বভাব এমনি এমনি হয় না। স্বভাব নিজের হলেও তৈরি করে দেয় পরিবারে। আমাদের পরিবারে কখনো কোনো কারোর ইচ্ছের দাম ছিল না। এই যে ছেলেমেয়েরা আছে, সবার কাছে জানতে চাইছিস তাদের ইচ্ছেটা কি? বড় হয়ে কি হওয়ার ইচ্ছে আছে? করিসনি কোনো দিন। কিভাবে করবি? তোরা তো তোদের ইচ্ছেকেই বড় মনে করিস। কখন থেকে তো লেকচার শুনছি। রহিম, ওদের ঘরে থেকে কাপড় গুছিয়ে দে, ওরা বাড়ি চলে যাক। সবাই চুপ হয়ে গেল। আমি জোরে হেসে উঠলাম। আমার হাসি দেখে সবাই হতবাক হয়ে তাকাই। আমি হাসি থামিয়ে বললাম, ছোট আব্বুকে তাড়ানোর কোনো দরকার নেই, উনি এমনিতেই চলে যাবে, আর সাথে আমিও চলে যাব। কথাটা শেষ করতেই বুড়াব্বু এসে আমার গালে আরও একটি চড় দেয়। বাড়ি ভর্তি লোক। নাদিয়া ভাবির শ্বশুরবাড়ির লোকেরা সবাই মজা নিচ্ছে। জয় কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বুদের কাণ্ড দেখে হাসছে। আমি মুচকি আসলাম। বুড়াব্বু বলে, তোকে এখানে থাকতে হবে, আর নেহাকে বিয়ে করেই থাকতে হবে এখানে। এখন বল, তুই করিসটা কি? সমস্যা কি তোর? আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, সবার দিকে তাকিয়ে আছি। নেহার দিকে তাকালাম। ও আমাকে সেদিন বেকার বলে খোটা দিয়েছিল, সে ডাক্তার বলে আমাকে অপমান করেছিল। আমি চাইলে ওর মতো ডাক্তার নিজের পিছনে ঘুরিয়ে নিয়ে বেড়াতে পারি। আমি নেহাকে বিয়ে করব না। কথাটা বলার পর দেখি সবাই আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। মাইশার দিকে তাকালাম। সে আমার দিকে কেমন যেন একটা প্রফুল্লতার দৃষ্টিতে তাকাচ্ছে। আমি কথাটা বলে যখন চলে আসবো, আব্বু আমাকে গম্ভীর গলায় ডাক দেয়, কেন বিয়ে করবি না তুই? আর তুই কথা এড়িয়ে যাচ্ছিস। কি করিস তুই? এখনও জানানোর সময় হয়নি, বাট আমি নেহাকে বিয়ে করব না। আমাদের সবার পছন্দ নেহা, সে ডাক্তার। মেয়েটাকে আমাদের বাড়ির বউ করব। বললাম না আমি নেহাকে বিয়ে করব না। কেন? আমার তাকে পছন্দ না। কেন পছন্দ না তোমার? কি সমস্যাটা কি? দোষ আমার? আমি ডাক্তার হওয়ার জন্য চলে গিয়েছিলাম বলে? নেহার কথা শুনে সবাই কিছুক্ষণের জন্য নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। আমি সিঁড়ি থেকে নেমে ওর সামনে এসে দাঁড়াই। আমি বললাম, তোমার কাছে তোমার ক্যারিয়ার বড় হলেও আমার কাছে দুটো জিনিস অনেক বড়, ক্যারিয়ার আর ভালোবাসা। কেন বড় জানো? কারণ দুটোই নিজের হাতে তৈরি করে নিতে হয়। ভালোবাসা নিজের দোষে হারাই, ক্যারিয়ারও নিজের ভুলে হারাই। তুমি আমাকে রেখে তোমার ক্যারিয়ারে গঠনে চলে গিয়েছিলে, ভাবোইনি আমার কতটা কষ্ট হচ্ছিল। কিন্তু এখন তোমাকে নিয়ে আমি ভাবি না, আমার সামনে তুমি আসবে না। কথাগুলো বলে আর দাঁড়াতে ইচ্ছা করলো না সেখানে। দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে আসবো। আব্বু বলে, নিলয়, এখান থেকে কোথাও যাবি না, দাঁড়া। নেহা, নিলয়, এসব কি বলছি? আসলে মেজো আব্বু, নেহা আর নিলয় সেই কলেজ লাইফ থেকে একে অপরকে ভালোবাসে। ভুল ভাবি, আমি বাসতাম, কিন্তু এখন না। আর না তাকে আর ভালোবাসবো। ভালোবাসা অন্যজনের প্রতি আসলেও দ্বিতীয়বার একই জনের প্রতি ভালোবাসা কখনো আসে না। আসলেও সেই প্রথমবারের মতো স্বাদ থাকে না। কেমন যেন একঘেয়েমি, বিরক্তিকর, আর আগের মতো টান থাকে না। কারণ একই জন যদি আরেকবার চলে যায়, তখন থেকে তার প্রতি অনেক কিছু তৈরি হয়। বিরক্তিকতা, রাগ, অভিমান, জিদ। তার থেকে বেটার কাউকে পেয়ে দেখানো, ভুলে থাকা, এরকম অনেক বিষয় সামনে আসে। সেজন্য তার প্রতি ভালোবাসা বাড়ার থেকে কমে বেশি। আর মন সবসময় নতুনত্ব চাই। আশা করি বুঝেছেন। আমাদের বাড়ির সবার পছন্দ নেহাকে। তোকে নেহাকে বিয়ে করতে হবে, আর কিছু শুনতে চাই না। কোনো পছন্দ? সে তোমার মতের মতোই ডাক্তার বলে। তোমরা যেমন মেয়ে খুঁজো, নেহা তেমনই প্রফেশন লিড করে বলে। নেহা ভাবি একজন উকিল বলে ভাইয়ের সাথে বিয়ে দিলে, মানে তাকে এই কারণেই পছন্দ করে বিয়ে দিলে। আর মেয়ে পক্ষরা, তারাও ছেলে বড় প্রফেশনে বলে তাদের মেয়েকে ভাইয়ার সাথে বিয়ে দেয়। আর আমি ইঞ্জিনিয়ার পাস বলে ভাবি বিয়ে দিতে চাচ্ছে। বাহ, তোমরা সম্পর্ক তৈরি করেছো নাকি ব্যবসায় নেমেছো? অনেক কথা শিখেছিস তুই। তোকে কখনো এত কথা বলতে দেখিনি। কি সমস্যা কি তোর? প্রতিটা বাবা মাই চায় তার ছেলে মেয়ে সুখে থাকুক। হ্যাঁ চাই, আমি সেটাকে অপমান করেছি না। কিন্তু প্রতিটা মা বাবা চায় না তার ছেলে মেয়ের কী ইচ্ছা আছে, কী করতে ভালো লাগে তার।
তুমি বলো, ছোটবেলাতে তোমার পছন্দের কাজ কী ছিল? বন্ধুদের সাথে একদিনের রাতে পেয়ারা চুরি করতে গিয়েছিলে বলে তোমার আব্বু আম্মু তোমাকে মেরে ডক্টরের কাছে পাঠিয়েছিল। এরপর কি হয়েছিল? রুম থেকে আর বিকেলে 5টার পর বের হতে দেয়নি কোনো দিন। তোমার কি ইচ্ছে করতো না সবার মতো মজা করি, ঘুরে বেড়াই? ভাইয়া কোনো কথা বলছে না, মাথা নিচু করে নিয়েছে। আমি মুচকি হাসলাম। বাড়ির সবাই তখন আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, মায়েশাকে নিয়ে একদিন সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম, ওর পা কেটে গিয়েছিল, কিন্তু তোমরা এটা দেখোনি, আমার হাঁটু কেটে গিয়েছিল। ওকে নিয়ে যখন বাড়িতে আসি তোমরা জানতে চাওনি আমি কেমন আছি, জানতে চাওনি আমি ঠিক আছি কি না। বলেছিলে বিয়াদুবের মতো সাইকেল চালালে এমনই হবে, আমাকে পিটিয়েছিলে। জানো তো সেদিন কাজে নেই, হাঁটু জ্বলছিল খুব। যদি বলতাম যে আমার হাঁটু কেটে গিয়েছে তাহলে তোমাদের মারের পরিমাণ আরও বেড়ে যেত। আমাকে নিজেদের পছন্দ বোঝাও, তাই না? চুপচাপ দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হয়ে নিচে পড়ছে, কখন বুঝতেই পারিনি। তুই যেমন তোর জেদ নিয়ে আসিস, আমরাও আমাদের ইচ্ছে নিয়ে চলবো। তুই নেহাকেই বিয়ে করবি, না হয় না হলে কি পিটাবে, বাড়ি থেকে বের করে দিবে? দেখো নিলয়, তোকে বলছি নিহাকে বিয়ে করবি, নাহলে তুই কি চাস আমরা মরে যাই? কথাটা তুই বুঝতে পারছিস নিশ্চয়। আর তুই যদি আমাদের কথায় রাজি হস তাহলে তোর ছোট আব্বু আম্মুকে আমাদের পরিবারের সাথে রেখে দেবে। বল কি চাস? এবারে কিছুই বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। ছোট আব্বুকে সবসময় আড়াল হয়ে দেখেছি পরিবারের জন্য কাঁদতে। বিড়বিড় করে বলেছে শুনেছি আফসোসের সুরে, যদি পরিবারের মাঝে ফিরে যেতে পারতাম। প্রথমে যখন এ বাড়িতে আসে তখন ছোট আব্বুর মুখে কতটা খুশি দেখেছিলাম আমি, আর আমি রাজি না হলে মারার কথা বললো সবাই। বাহ, কি সম্পর্ক তৈরিতে ডিল করানো হলো। আমি মায়েশার দিকে তাকালাম, করুণ চোখে তাকিয়ে আছে। কিন্তু কেন সে এভাবে তাকাচ্ছে? ওর কি হলো? কষ্ট তো আমার হওয়ার কথা, আমার তো সব কিছুর শেষ হতে যাচ্ছে। যাকে আবারও ভালোবেসে ফেলেছি তাকে হারাতেও যাচ্ছি। আমার ইচ্ছে ভালো লাগাগুলো কেন যেন পূরণ হয় না। আমি কোনো বেকার ছেলেকে আমার নাতনির সাথে বিয়ে দিব না। নাদিয়া ভাবির দাদু কথাটা বলে ওঠে। সবাই ওনার দিকে ঘুরে তাকাই। ছোট আব্বুর দিকে তাকালাম, ওনার চোখে মুখে রাগের স্পষ্ট ছাপ বেশ বোঝাই যাচ্ছে। আমি মুচকি হাসলাম। না বাবা, ও বেকার না। যে ছেলের জন্য আমি আমার জমি ফিরে পেয়েছি সে নিশ্চয়ই বড় কিছু করে। যে ছেলের জন্য আমি আমার মেয়ের সম্মান ফিরে পেয়েছি সে নিশ্চয়ই বেকার হবে না। যে ছেলের জন্য আমাদের রাফিয়ার মা হসপিটালে ভর্তি হতে পারে চিকিৎসার জন্য, ছেলেটা কখনো খারাপ হবে না। মানে এসবের কিছুই জানি না। কি হয়েছে? আপনারা সবাই কেন এমন বলছেন? সে তো ইঞ্জিনিয়ার পাস করেছে, আর এখন পাস করার পর বেকার ঘুরে বেড়ায়। সে কেন এমন কিছু করবে? আপনি জানেন না তাহলে? রাজের বিয়ের দিন আইরিনের উপর কয়েকটা ছেলে খারাপভাবে অনেক কিছু বলে। আরিনকে তুলে নিয়ে যায়। নিলয়রা আরিনকে সেভ করে, পুলিশ দিয়ে তাদেরকে ধরিয়ে দেয়। পুলিশ নিলয়কে সার বলে ডাকে। এজন্য কি সেদিন সিআইডির গাড়ি এসে ওর সামনে স্যালুট করে চলে যায়, তাই না নিলয়? জমি নিয়ে প্রচুর ঝামেলা, যা বিয়ের আগে থেকেই চলছিল। অথচ নিলয় 30 মিনিটের মধ্যে সব কিছু সলভ করে দিয়েছে। এমপি সাহেব নিজে এসে সব কিছু দেখাশোনা করে। যাওয়ার সময় ও কানে কানে বলে যায় নিলয় স্যারকে আমার ব্যাপারে ভালো কিছু বলতে। নাদিয়া ভাবিদের বাড়িতে দাউদকে দাওয়াত দিতে যাব। ওই দিন সকালে রাস্তায় 3জন পুলিশ ঝামেলা করে। পুলিশ আমাদেরকে মেরেছিল। আমরা কিছু বলতেই আমাদের অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। ভেবেছিলাম আপনাদের ওই সময় জানাবো। মনে মনে চাচ্ছিলাম কেউ আমাদেরকে কোনো ঝামেলা ছাড়াই ছাড়িয়ে নিয়ে যেত। তখন এমপি সাহেব এসে পুলিশদের সবার সামনে পিটিয়ে আমাদের স্যার বলে ছাড়িয়ে নেন। সেদিন অবাক চোখে তাকিয়েছিলাম নীলের দিকে। সে আসলেই একজন বড় কেউ, না হলে তাকে কেন সবাই এমন স্যার বলবে? এটাও জানেন না আপনারা, আপনাদের যে পুলিশ ধরেছিল রাজু ভাইকে অপমান করেছিল, সেই পুলিশ নিজে নিলয়ের পায়ে পড়ে চাকরি বাঁচানোর জন্য কেঁদেছে। দেখেননি আপনারা? হসপিটালে ওই পুলিশটাই নিলয়কে আপনাদের সামনে স্যালুট করে স্যার বলে চলে যায়। এমনকি এমপি সাহেব অ্যাক্সিডেন্ট স্পটে গিয়ে চেক করে আসে। সে কোনো ছোট কেউ হবে না। আপনারা সবাই ওকে শুধু ভুলই বুঝে গিয়েছিলেন। নেহাকে সে ইন্টারে পড়াশোনায় ভালোবেসেছিল। নেহা তাকে ছেড়ে চলে যায়, কারণ নেহা চেয়েছিল ডক্টর হবে। নিলয় সাথে থাকলে তাহলে সে হয়তো পারবে না, এই জন্যই তাকে ছেড়ে চলে যায়। আর নিলয় কষ্টের জীবন পার করে, কিন্তু জানতেও চায়নি কেউ এইসব কেন নেহা সে কখনো ভালোবাসে না। সেজন্য জেলার পুলিশ ওকে স্যার বলেও বলছিল না। কি সুন্দর করে গাড়িতে করে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। সন্দেহ হয় ছোট চাচা পড়াশোনা রেখেই তো ছোট চাচিকে নিয়ে চলে যায়।
এত কিছু কিভাবে সম্ভব? কোনো টাকা ছাড়াই, কোনো কেস ছাড়াই আমাদেরকে সরকারি গাড়িতে বাড়ি পৌঁছে দেই। কে তুই নিলয়? কী সব কথা বলছো তোমরা? বুঝলাম না। নিলয় তো ওনাদের সবাইকে ছাড়িয়েছে। নিলয়ের তো যাওয়া লাগে না সেখানে। তোমাদের ভাগ্য ভালো যে সে নিজেই বাড়ি না বসে থেকে তোমাদের ছাড়াতে যায়। সে তো একটা ফোন দিলে পুরো এই জেলার পুলিশ এমনকি আমাকেও আসতে বাধ্য হতে হবে। সে মিডিয়ার সামনে তোমাদের জন্যই যেতে চায় না। সে নিজের মতো করে চলে। তাকে তোমরা বলো বেকার। সত্যি হাস্যকর। বুঝলাম না তোমরা নিলয়ের এত কাছের হয়েও ওকে কোনো আজও চিনতে পারলে না। নিলয়কে ভালোবাসা এত সহজ না, আর না নিলয়ের ভালোবাসা পাওয়া সহজ। তবে নিলয় যাকে ভালোবাসবে তাকে খুব করে ভাসবে। আগে কি হয়েছে সেসব না ভেবে এখন ওর ইচ্ছাটাকে মূল্য দিন। জয়ের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। আমি মাথা নিচু করে নিলাম। সবাই আজকে এত কিছু বলে দেবে বুঝতেই পারিনি। আমি কি বলবো এখন সেটা মাথায় আসছে না। তবে যদি সবাইকে বলি আমি কি করি, তবে শিওর নেহার সাথে আমার বিয়ে হবে। আমি মাইশাকে হয়তো কখনো নিজের মনের কথাগুলো জানাতে পারবো না, কিন্তু তাকে ছাড়া বিয়ে করাটা অসম্ভব। যদি বিয়ে করতে হয় তবে মাইশাকে করব। স্যার, কিছু মনে না করলে একটা কথা বলি। আমি কখনো নিলয়কে জানি না, তবে নেহা এখন নিলয়কে ভালোবাসে। বিয়ে হলে ঠিক হয়ে যাবে। নিলয়কে নেহার সাথে বিয়ে দিন। আর আমার মাইশাকে অনেক পছন্দ। আপনারা অনুমতি দিলে আমি মাইশাকে বিয়ে করতে চাই। ও এখানেই থাকবে, বিয়ের পর পড়াশোনা করবে। ওর নিজের পায়ে যতদিন দাঁড়াবে না ততদিন অবধি আমি ওর সামনে আসবো না। রাহাতের কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। আর কোনো কথা মুখ দিয়ে বের হচ্ছে না আমার। বুকটা বেশ জোরই ছাত করে উঠলো আমার। নেহার সাথে আমাকে বিয়ের কথা হচ্ছিল, ঠিক আছে, এর মধ্যে মাইশাকে কেন টাইনে আনা হলো? আমি মাইশার দিকে তাকালাম। ও আমার দিকে তাকিয়ে আছে। আমি অবাক চোখেই চেয়ে আছি। ওর চোখে মুখে আমি অন্য কিছু দেখছি, কিন্তু কি সেটা? মাইশা, তুমি কি কাউকে ভালোবাসো? আপনারা সবাই সবার ইচ্ছাটাকে প্রাধান্য না দিলেও আমি দেব। মাইশা যদি কাউকে পছন্দ না করে বা ভালো না বাসে, তবে আমি ওকে বিয়ে করতে প্রস্তুত। কী সব বলছো? ও কেন কাউকে ভালোবাসতে যাবে? ও এরকম মেয়ে না। তাহলে আপনাদের মতামত জানতে চাই। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলে নেব। আমি নিজেও ইঞ্জিনিয়ার এবং বড় ব্যবসা আছে আমার। মাইশাকে যথেষ্ট খুশি রাখার ক্ষমতা রাখি আমি। আচ্ছা ঠিক আছে, নিলয় আর মায়েশার একই দিনে বিয়ে হবে। কি ভাই, তুই রাজি তো? রাজি না মানে? তোরা যা বলবি সেটাই ঠিক আছে। মাইশা আর আমি দুজন দুজনের দিকে শুকনো দৃষ্টিতে তাকাচ্ছি। রাহাত মাইশার কাছে এসে দাঁড়াই। তারপর রাহাত মাইশার কাছে এসে দাঁড়াই। বাড়ির সবাই বলে ওঠে, বেশ মানাচ্ছে ওদের দুজনকে। এই নেহা, তুমি নিলয়ের পাশে এসে দাঁড়াও তো দেখি তোমাদের কেমন লাগছে। নেহার সাথে সাথে আমার পাশে এসে দাঁড়াই। তখনই শাওন বলে ওঠে, আমি কি অনুর পাশে যে দাঁড়াবো? ও দাদি, দেখানো আমাদের কেমন মানাচ্ছে। সবাই হাসতে থাকে। খালি আমি আর মাইশা হাসছি না। কিন্তু আমি না হয় কষ্ট পাচ্ছি। মাইশা কেন হাসছে না? কী সমস্যা ওর? মাইশা কেন নেহা আর আমার দিকে এভাবে তাকাচ্ছে? মাইশার তো খুশি হওয়ার কথা। ছেলে ভালো, তাকে পড়াবেও এখানে রেখে, সব মিলিয়ে পারফেক্ট। তাহলে কেন মাইশা দেখাচ্ছে এভাবে? সে কি কষ্ট পাচ্ছে? সে কাউকে ভালোবাসে? না না, ভালোবাসবে কাকে? কখনো তো দেখিনি ও অন্য কোনো ছেলের সাথে কথা বলছে, বা এমনও তো দেখিনি ও ফোনে কোনো ছেলের সাথে কথা বলছে। তাহলে রাহাত যখন ওকে জিজ্ঞাসা করলো কাউকে ভালোবাসে কিনা, তাহলে তখন তো কিছুই বলেনি সে কাউকে ভালোবাসে না। আমাকে তো কখনোই না। ভাগ্যিস ওকে আমি আমার মনের কথাটা বলিনি। সে হয়তো কষ্ট পেত আমার দ্বারা। মায়েশা কোনো কষ্ট পাক, আমি তা চাই না। তুই কি অনুকে ভালোবাসিস? আর অনু? আমিও। তাহলে তিনজনকেই একই দিনে বিয়ে হবে। আমার সায়ন যেন বাদ না যায়। সবাই বেশ জোরে জোরে হাসছি না তিনজন মানুষ, আমি, ছোটাম্মু আর মাইশা। ছোটাম্মু হয়তো হাসছে না আমি হাসছি না বলে, কিন্তু মাইশার চোখে মুখে কেন এত কষ্টের ছাপ দেখতে পাচ্ছি। আমি খেয়াল করলাম নেহা আমার হাত ধরার চেষ্টা করছে, আর দাঁড়াতে পারলাম না সেখানে। দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে চলে আসলাম। রুমে এসে বিছানায় বসলাম। ড্রয়ার খুলে নিজের 3mm পিস্তলটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলাম এখানে থাকাটা বেশ শিকা মনে হয়ে উঠেছে। পিস্তলটা আবারও ড্রয়ারে রেখে বিছানায় এসে বসলাম। উপরে সিলিংয়ের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিলাম। ছোটাম্মু রুমে আসলো। নিলয়, আমি জানি তুই বিয়েতে তোর ছোট আপুর জন্যই রাজি হলি। কখনো স্যাক্রিফাইস জিনিসটা সুখ দেয় না রে। সুখ দেয় নিজের স্যাক্রিফাইসের অন্যজন সুখী হলে। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। ছোটাম্মুকে জড়িয়ে ধরে কান্না করছি। নেহার জন্য একবার কেঁদেছিলাম এভাবে, আবারও কাঁদছি, তবে নেহার জন্য না, মায়েশাকে হারিয়ে ফেলতে যাচ্ছি বলে। ছোটাম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, আম্মু, আমি
মাইশাকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমি জানি রে, ও ছাড়া তোকে কখনো খেয়াল রাখেনি এখানে কেউ। আমি সবাইকে সব কিছু বলবো, চিন্তা করিস না। না আম্মু, তোমার পায়ে পড়ি, প্লিজ কাউকে কখনো কিছু বলবে না, আর না মাইশাকে কখনো এসব কিছু বলবে। আমাকে কথা দাও, মাইশা বা বাড়ির কাউকে, এমনকি ছোট আব্বুকে তুমি কিছু জানাবা না। অনেক কঠিন সত্য দিলি রে। প্লিজ আমার কথা রাখো প্লিজ। আচ্ছা ঠিক আছে, জানাবো না কখনো কিছু। ছোট আম্মু চলে গেল। বাড়িতে মোটামুটি এখন বেশ খুশির একটা আমেজ, শুধু কেউ জানে না আমি কি করি। তবে এই প্রশ্ন থেকে আমার নিস্তার নেই, বাবা না জানা অবধি ছাড়বে না। নিজেকে সেটার জন্য প্রস্তুত করলাম, কিন্তু নেহাকে বিয়ে করতে হবে এটা মেনে নিতে পারছি না। আর মাইশাকে বিয়ে করবে রাহাত। কেন সত্যিকারের একটা সম্পর্ক শেষ হওয়ার আগে মুহূর্ত কিংবা শেষ হওয়ার পরই ছেলেরা কষ্ট পায় বেশি? কারণ ছেলেরা বারবার ভাবে আমার কাছের মানুষটাকে এতটা ভালোবাসলাম আমি, কিন্তু অন্যজন তাকে স্পর্শ করবে, অন্য কেউ তার হাত ধরবে, তাকে ছোবে, এটা মেনে নেওয়া হয় যায় না বলি প্রতিটা ছেলে কষ্ট পায়। আজকে আমারও তেমন কষ্ট হচ্ছে। মাইশাকে অন্য কোনো ছেলে স্পর্শ করবে, কল্পনা করতে বুকটা কেমন যেন হু হু করে উঠলো। কল্পনার দৃশ্যটা কেমন বিষাক্ত মনে হলো আমার। সব কিছু ধোঁয়াশা আর আবেগময়ী কষ্টের বিশাল পর্বতে মনের অনুভূতিগুলো যেন আটকে পড়েছে। পরাস্ত হয়ে যেন নিজের ভালোবাসার উদ্যানতা নিরস্ত হয়ে গেছে। ভালোবাসা বড্ড দূষিত মনে হচ্ছে আমার। সব কিছু হাতের কাছে আছে, তবুও মনে হচ্ছে বৃত্তের বাইরে সব। শাওন আসলো আমার রুমে, আমার পাশে বসে আছে। ওর মন খারাপ লাগছে। তোর মন খারাপ কেন? তোর জন্য, তোকে কেউ বুঝলো না তাই। বাদ দে। আমাকে সব কিছু বল নিলয়, আমি যদি হেল্প করতে পারি। কিছু না রে, তবে তোকে না বললেও পারছি না, আমি বিয়েতে রাজি না। সেটা তো জানি তুই কাউকে ভালোবাসিস, হুম। তো চলে যা তার কাছে, বা তাকে নিয়ে তুই নিজের মতো করে থাক। সব কিছু চাইলেই তো হয় না শাওন। কে সে? চুপ থাকলাম। শাওন আমার হাত চেপে ধরলো, আমি মুচকে হাসলাম। ওর দিকে না তাকিয়ে বললাম, মাইশা, মাইশাকে আমি ভালোবাসি রে। কি মানে আমাদের মাইশাকে? কি বলছিস এগুলো? মাইশা জানে? না, সে কিছুই জানে না। আচ্ছা আমি ওকে বলছি। না প্লিজ, মাইশাকে কিছু বলবি না, বাড়ির পরিস্থিতি তো জানোসই। এভাবে কষ্টে মেনে নিতে পারবো না তোর। বন্ধু না ভেবে ভাই ভাবিস, তাহলে এই ব্যাপারে কোনোদিনই কিছু বলবি না। আচ্ছা নিজেকে সামলা, অনেক কাজের দায়িত্ব পড়েছে। কষ্ট পাচ্ছি আমি? কেন কষ্ট পাবো? আমার কিসের অনুভূতি? আমার তো এমন অনুভূতি আসার কথা ছিল না। হায় রে, মানুষের মন বারণ কেন শোনে না? রহস্যময়ী বস্তুর দিকে মানুষের আগ্রহ বেশি, নিজস্ব জিনিসের প্রতি সবার টান থেকে। জিশান জোরে মিউজিক বাজাচ্ছিল, বিট বাড়িয়ে অরিজিতের গান জো ভিজিতে দোয়া গানটা চাচ্ছিল। কিন্তু জানি না, জিশান মনে হয় আমার মনের অবস্থাটা বুঝতে পারে। যখন কষ্টে থাকি সে ঠিক তখনই যেন এমন মিউজিকগুলো বাজায়। হঠাৎ মিউজিক থেমে যায়। কয়েক মিনিট পর আমার বোন আর জিশান এসে বলে, ভাইয়া ছাদে চলো, সবাই আড্ডা দেবে, এখনই চলো প্লিজ। তুমি না গেলে আমিও যাবো না কিন্তু। কথাটা বলে ওরা চলে যায়। সারাদিন আজকে রুমেই ছিলাম, দুপুরে না খেয়ে ঘুমিয়েছিলাম। অন্যদিকে না খেলে মাইশা আসতো, আজকে সে আসেনি। আবারও কখন যে চোখের কোণায় পানি জমা শুরু করলো বুঝি নাই। আমি কেন কাঁদছি? মাইশাকে ভালোবাসি বলে। মাইশা তো ঠিকই রাহাতকে পেয়ে হয়তো খুশি, তাই আমার খোঁজ নিচ্ছে না। সবাই আমাকে ছাড়া ভালো থাকে, আমি কেন থাকতে পারবো না? কথাগুলো ভাবতে ভাবতে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে সাদা গেঞ্জের সাথে একটা সোয়েটার পরে নিলাম। মাথায় শীতে স্টাইল করা টুপি দিয়ে ছাদের দিকে যাচ্ছি। উপরে শামিয়ানা টাঙিয়ে নিয়েছে, ছাদের উপর কয়েকটি ইট রেখে তার উপর কাঠ জ্বালিয়ে আগুন করা হয়েছে। সবাই সেই জ্বলন্ত আগুনের চারপাশে গোল হয়ে বসে আছে। সবাই অক্ষর দিয়ে গান গাওয়া খেলছে। আমি আসতেই সবাই থেমে আমার দিকে তাকাই। আমার বোন নেহার পাশে বসেছিল, আমাকে দেখে ও উঠে যায় যেন আমি নেহার পাশে বসি। আমি শাওনেরকে ইশরায় বলি অনুকে নেহার পাশে বসতে। আমি যে শাওনের পাশে বসলাম, আমার ঠিক সামনেই রাহাতের পাশে মাইশা বসে আছে। বুকটা আবারও কেমন যেন হৃদয় স্পন্দনের প্রকোপ শব্দে ধক করে উঠল। জিশানের হাতে গিটার দেখলাম, আমি ওকে গিফট করেছিলাম ওর বার্থডের দিন। মোটামুটি ভালোই বাজাতে পারে, আর সেটা দিয়ে নিধি তাকে অলরেডি ইমপ্রেস করে ফেলেছে। আমি একটু মনে মনে হাসলাম। সবাই বেশ মন দিয়ে আড্ডা দিচ্ছে। আমি মাইশার দিকে তাকাবো না আর, কেননা তাকালে সব কিছু শূন্য মনে হচ্ছে আমার। তো ইতনি खूबसूरत है ফিদা দিদার পে মেরে। রাহাতকে এই গানটা গাইতে দেখলাম। জিশান নিজেই গিটার বাজাচ্ছে, বেশ চমৎকার ওর কণ্ঠ। সবাই খুব মনোযোগ দিয়ে ওর গান শুনছে, আমিও শুনলাম। তবে একটা জিনিস খেয়াল করেছি, আমি যখন মাইশার দিকে তাকাচ্ছি ও ওর চোখ সরিয়ে নিচ্ছে।
তার মানে সে আমাকে দেখছে, কিন্তু কেন চোখ সরিয়ে নিচ্ছে? আগে তো এমন হয়নি। আগে দুজন কত ইশারায় কথা বলেছি, কত ফাজলামো করেছি। ওর সাথে ঝগড়াগুলো আমি খুব মিস করছি। কেন সব কিছু হঠাৎ করে পাল্টে গেল? ঘুরতে ঘুরতে আমার পালা আসে গান গাওয়া। সবাই আমার দিকে তাকিয়ে আছে। নেহাকে দেখলাম আমার দিকে বেশ হাসি খুশি মুখে তাকিয়ে আছে। জিশান বলল, ভাইয়া এবার তুমি গান গাইবে? তোমাকে কখনো গান গাইতে দেখলাম না, আজকে গাইতেই হবে। আমি গানের লিরিক্স ভুলে যাই, পারবো না রে। আমরা শুনবো, না গাইতেই হবে। সবাই একসাথে বলে উঠলো। তখনই রাহাত বলে, গাও ব্রো, আমরাও শুনি। মাইশাও চাচ্ছে যেন তুমি গান গাও, তাই না মাইশা? মাইশা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। রাহাতের কথা শুনে বলে মুচকে আসে। মেজাজ তখন গরম হয়ে যায়। রাহাতকে কেন ওর পাশে বসতে হলো? কেন আমার সবসময় প্রিয় জিনিসগুলো হারিয়ে যায়? কেন কেন? কি হলো ভাইয়া, গাও। মাইশা আপু, তুমি বলো না ভাইয়া গান গাইতে। নিলয় ভাইয়া গান গা, একটা শুনি। মাইশার থেকে কথাটা শুনে সব কিছু ভেঙে চুরে ফেলতে ইচ্ছে করছে। মন চাচ্ছে গিটারটা হাতে নিয়ে সব কিছু ভেঙে ফেলি। জিশানকে বললাম, আচ্ছা গিটারটা আমাকে দে, তবে গান গাইতে পারবো না। তাহলে শুনতে থাক, তাহলে কি বলি। গিটার হাতে নিলাম, টুকটাক করে টিউন তুললাম, আস্তে আস্তে বাজতে থাকি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। গিটার বাজাচ্ছি আমি বলছি, আমাকে তুমি ভুলতে পারবে না, পারবে না এক চিলতে হাসির খোরাকে আমাকে চাইতে। আমাকে তুমি ভুলতে পারবে না, সবসময় থমকে যাবে ট্রাফিক জ্যামে তোমার ভাবনাতে, চাইবে আমাকে মেশাতে। ভোর রাতের ট্রেনের হুইসেলের মতো আমাকে তুমি চাইবে। আমি রব তোমার কল্পনায়, মনের গিটারের প্রতিটা রিদিমে তুমি আমাকে খুঁজবে। আমাকে তুমি ভুলতে পারবে না, আমাকে চাইবে দুপুরের এক প্লেট খাবারে, আমাকে চাইবে সিগারেটের গন্ধে। মাইন্ড স্ট্রিগেনে তোমার অভিলাষ যখন বক্ত হবে, তোমার এমবারে চময় মন বিশালে আমি তোমার সন্নিকটে সুপ্ত হব। আমার মনের ইনস্টিটিউশনে তোমাকে রাখবো। তোমাকে নিয়ে থাকবে আমার অজস্র ভালোবাসার গিফট, নতুবা থাকবে ভালোবাসার স্টেশন। তোমাকে আমি মনের প্ল্যাটফর্মে চাই, যেখানে রবে তোমার আমার ভালোবাসার গ্রেডেশন। আমাকে তুমি ভুলতে পারবে না আমাকে ছাড়া থাকতে। খুঁজে দেখো আমি আছি তোমার এক কাপ চায়ে, আমি থাকবো তোমার কোলবালিশে, হয়তোবা আমি ছিলাম তোমার চোখের পলকে, জলে ভেজা নরম চুলের ঘ্রাণে। এক লাইন করে বলছি আর গিটার বাজাচ্ছি, থামছি, আবার বলছি, বাজাচ্ছি। শেষ করার পর সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। সাথে সাথে একটা বড় রকমের হাততালির ক্লাসিক শব্দ আমি শুনতে পেলাম। ভাইয়া তুমি জিনিয়াস, কি বলবো খুঁজে পাচ্ছি না। এত রোমান্টিক তুমি কবে থেকে হয়েছো? জিশানের পাশে ওরিন বসে আছে। ওরিনের মুখটা দেখে বড্ড মায়া লাগছে আমার। সবার দিকে তাকালাম, মাইশার দিকে তাকাতেই দেখি ওর চোখ দিয়ে পানি পড়ছে। আগুনের হলদে আলোয় ওর চোখের পানি যেন সোনার রঙের মতো নিচে গড়িয়ে পড়ছে। আমি ইশারায় জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? মাইশা মাথা নাড়িয়ে কিছু হয়নি বলে উঠে দৌড়ে ছাদ দিকে চলে যায়। রাহাত বলল, ওর কি হয়েছে, এমন দৌড়ে চলে গেল কেন? কিছু হয়নি, হয়তো কোনো কাজে গেছে। আড্ডা দাও তো তুমি। শাওন আমার কানের কাছে মুখ নিয়ে আসে, আস্তে করে বলল, মাইশা কাঁদছিল কেন? যা তো তুই গিয়ে দেখ কি হয়েছে। আমি শাওনের দিকে তাকালাম। আমার হাত চেপে ধরে ভরসা দেওয়ার মতো অভিব্যক্তি প্রকাশ করতে চাইলো। আমি উঠে বললাম, সবাই এখানে থাক, আমি আসছি। আজকে সারা রাত তোদের সাথে আড্ডা দেব। কথাটা বলে ছাদ থেকে নামলাম। মায়েশাদের ফ্ল্যাটে এসে ওর রুমের কাছে এসে দাঁড়ালাম। দরজার কাছে দাঁড়িয়ে রুমে উকে দিলাম আমি, দেখে ও নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে। আমি ওর রুমে প্রবেশ করলাম। ওয়াশরুম থেকে বেশ জোরে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে। ওর বিছানায় যেয়ে বসলাম। ওর ফোন বিছানার একপাশে রাখা। কি মনে হতে নিলাম, লক বাটনে চাপ দিতেই অবাক চোখে চেয়ে রইলাম ফোনের স্ক্রিনের দিকে। আমার ছবি ওর লক স্ক্রিনে সেভ করা বিয়েবাড়ির ছবি। ভাইয়ার পাশে বসে থাকার দৃশ্য কি সুন্দর করে এডিট করে নিয়ে সেভ করে রেখেছে। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। ফোনটা সাথে সাথে রেখে দিলাম। আমার ছবি কেন ওর ফোনে এভাবে সেভ করে রাখবে? কি কারণ থাকতে পারে? শুনেছি গফ বফেরা এমন করে। তবে কি মাইশা আমাকে ভালোবাসে? কি যাতা ভাবছি। তাহলে তো আমার নাম দিয়েও ও ফোনে লক দেওয়া থাকবে। শিওর না, তবুও ধারণা করে আবারও ফোন হাতে নিলাম। দেখি পিকটা সেন্স হয়ে আবার একটি আমার পিক শো করেছে। অবাক হলাম খুব। ফোনের লোক নাম পাস দেওয়া। আমি আমার নাম লিখে ওকে চাপ দিতেই লক খুলে গেল। আমার হাত তখন যেন কাঁপছে।
মাইশা কি তাহলে আমাকে ভালোবাসে, কিন্তু বলেনি কেন? নাকি আমার মতো ভয়ে সে চুপ করেছিল? আমি গ্যালারিতে ঢুকতে যাব, তখন ফোন বুকে অ্যাপস চাপ পড়ে আমি ছবিটি দিয়ে আমার নাম্বার সেভ করা আর নাম্বারটি মাই হার্ট নামে সেভ করা। বুঝতে বাকি নেই মাইশা আমাকে ভালোবাসে। আমি গ্যালারিতে প্রবেশ করি, ওর আর আমার ছবিতে বেশিই দেখলাম, তবে অবাক হলাম ওর ফোনে যতগুলো ছবি আছে সবগুলোর মধ্যে আমার ও আমারই পিকচার দেখছিলাম। জুম ইন জুম আউট করে আমি আসতেই ফোন লুকিয়ে ফেলে। ইস, কি গাধা আমি! এর জন্যই সেদিন হাত পুড়িয়ে গিয়েছিল। সকালে আমি খাইয়ে দিয়েছিলাম বলে, দুপুরও আমার হাতে খাবে বলে বাড়ির সবাইকে বলেছিল ওর খিদে নেই, কিন্তু আমি খাইয়ে দিতেই সে খেয়েছিল। আমার কাছে অন্য মেয়েদের কথা শুনি সে রাগ করতো, আমার জন্য মাঝরাতে খাবারও গরম করে দিয়েছে। এত কিছু করার পরও আমি মাইশাকে একেবারেও বুঝলাম না। কি গাধা আমি! মাইশার ফোন যেখানে ছিল সেখানে রেখে দিলাম, দাঁড়িয়ে জোরে একটা ডান্স দিলাম। আহা, মনে এখনো তাহেরি আঙ্কেলের গাওয়া দয়াল তোর লাইগা রে গানটা বিড়বিড় করে বলছি আর নাচছি। মাইশা আমাকে ভালোবাসে, সেজন্যই তো বলি ও কেন কাঁদবে। কি গাধা আমি! একবারও বুঝতে পারিলামই না মাইশা আমাকে এতটা ভালোবাসে। বিছানায় বসলাম আমি, মাইশা ওয়াশরুম থেকে বের হলে আমি ওর দিকে তাকাতেই অবাক চোখে চেয়ে রইলাম। পুরো শরীর ভিজে আছে, তবে কি সে ঝর্ণার নিচে বসেছিল? ওর লম্বা কালো চুলগুলো সারা গা বেয়ে নিচের দিকে পড়ে আছে, চুল থেকে পানি গড়িয়ে পড়ছে, পুরো শরীরটা ভিজে একাকার। ওর চিকন শরীরে প্রতিটি খাত যেন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আমি পা থেকে মাথা অবধি তাকালাম, বসা থেকে উঠে ওর দিকে 2 হাত দূরত্বে তাকালাম, ওর চোখের দিকে তাকালাম আমি। চোখ দুটো লাল হয়ে আছে, তার মানে পানির ঝর্ণা ছেড়ে ও তার নিচে বসে কাঁদছিল। আমি বললাম, কি হয়েছে তোর? এই শীতের মধ্যে ভিজেছিস কেন? কি হলো? চুপ কেন? কি হয়েছে আমাকে বল। তোর বিয়েতে কি মত নেই? তুই কি কাউকে ভালোবাসিস? কথাটা বলার সাথে সাথেই মাইশা দৌড়ে আমাকে জড়িয়ে ধরে, এতটা শক্ত করে জড়িয়ে ধরে যে আমি ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছি না। আমার থেকে হাইটে সে ছোট হওয়াতে পারফেক্টভাবে সে আমাকে জড়িয়ে ধরে রইল। আমি না পারছি নড়তে আর না পারছি তাকে কিছু বলতে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, ভালোবাসি আমি। আমি শুধু তোকে ভালোবাসি নিলয়, শুধু তোকে ভালোবাসি। আমি কাউকে বিয়ে করব না তোকে ছাড়া, দরকার হলে নিজেকে মেরে ফেলবো, তবুও আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমি চাই না তুই ছাড়া আমাকে অন্য কেউ স্পর্শ করুক। আমি চাই না তোকে আমি ছাড়া এভাবে জড়িয়ে ধরুক অন্য কেউ। আমাকে তুই ভালোবাসিস কি না আমি জানি না, কিন্তু আমি তোকে ভালোবাসি। আমাকে এখান থেকে নিয়ে চল, আমি তোর সাথে থাকবো, আমাকে নিয়ে চল। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কি বলবো আপাতত মাথায় আসছে না। অনুধাবন করলাম এতক্ষণে যে কষ্টটা পেয়েছিলাম তা এখন যেন এক নিমিষে কোথায় হারিয়ে গেছে। আমি ওকে জড়িয়ে ধরে নিলাম, তখন মনে হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। চোখ বন্ধ করে কতক্ষণ এভাবে জড়িয়ে ধরে আছি, দুজন দুজনেকে জানি না। মাইশা সেই তখন থেকেই বলছে, নিলয়, আমাকে তোর মাঝে রেখে দে, আমাকে কেউ যেন না নিয়ে যেতে পারে। তোকে প্রচণ্ড ভালোবাসি আমি, আমাকে এভাবে জড়িয়ে ধরে রাখ, আরও শক্ত করে জড়িয়ে ধর। মাইশার এমন পাগলামো মার্কা কথা শুনতে শুনতে হঠাৎ শুনতে পেলাম, নিলয় তুই। চমকে উঠলাম, চোখ খুলে মাইশাকে ছেড়ে দিয়ে সামনে তাকিয়ে দেখি মামি দাঁড়িয়ে আছে। মাইশা মাথা নিচু করে আমার হাত ধরে দাঁড়ায় পাশে। আমি মামার দিকে তাকিয়ে বললাম, মা, পুরোটা বলতে পারলাম না। মামি কোষে একটা গালে চড় বসিয়ে দিল। আমি আবারও কিছু বলতে যাব, তার আগে মামি বলে, আমার আগেই আন্দাজ করা উচিত ছিল, কখনো কল্পনাও করিনি তোরা দুজন। ছি নিলয়, তোকে কতটা বিশ্বাস করতাম, আর তুই কিনা শেষমেশ। দাঁড়া, এখনই বড় ভাইয়া মেজো ভাইদের বলছি। আমি দৌড়ে দরজা আটকে দিলাম। মামি দাঁড়িয়ে রইল আমার সামনে। মামির হাত ধরে দরজার কাছ থেকে সরিয়ে এনে বিছানায় বসলাম। মাইশা দাঁড়িয়ে আছে ভেজা কাপড়ে একই জায়গাতে, সেই শব্দ ছাড়াই কাঁদছে। মামিকে কোনো রকমে বিছানার উপর বসিয়ে আমি ফ্লোরে পায়ের কাছে হাঁটু গেড়ে মুড়ে বসলাম। মামিকে বললাম, মামি জানো তোমার রাগের যথেষ্ট কারণ আছে, তবে একটা কথা শোনো, আমি এখনো ছোট নেই। ছোট আছিস? কি করিস তুই? সব বলবো মামি, তুমি প্লিজ আমাদেরকে ভুল বোঝো না। মাইশাকে আমি খুব ভালোবাসি। কথাটা বলে মাইশার দিকে তাকালাম, ও আমার দিকে তাকিয়ে আছে। আমি হাত বাড়িয়ে ওকে কাছে ডাকলাম, সে আমার পাশে এসে বসলো। আমি মামিকে বললাম, আমি বুঝতে পারছি তোমার এখন অনেক রাগ হচ্ছে। মামি বিশ্বাস করো, আমরা একে অপরকে কখন যে ভালোবেসে ফেলেছি টেরই পাইনি। আমাদের ভালোবাসায় কোনো অপবিত্র নেই, তুমি একটু মেনে নাও, বোঝার চেষ্টা করো। দেখ নিলয়, মাইশাকে রাহাতের সাথে বিয়ে দিব, এটা তো তুই জানিস, আর তোকে নেহার সাথে বিয়ে দিব।
বিয়ে তো হবেই, তবে আমার সাথে শুধু মাইশার বিয়ে হবে, এটা আমি করেই দেখাবো। আমার মাথায় কিছুই আসছে না। আসার দরকার নেই, তুমি এখন চুপ থাকো, কাউকে কিছু বলো না। ছোট আম্মু সবটাই জানি, আমি মাইশাকে ভালোবাসি, শাওনও জানি। এখন তুমি জানলে, কেউ কাউকে কিছু বলেনি, তোমার কাছে মাইশাকে চাই, আমাকে দেবে? মামি বেশ খানিকটা সময় ধরে ভাবলো, আমাদের দুজনের দিকে তাকালো, তারপর বলল, আচ্ছা ওর তো তোরা দুজনে পাশাপাশি দাঁড়া। দুজনে দাঁড়ালাম, মাইশার হাত ধরে দাঁড়ালাম। মাইশা আমার খুব কাছে এসে দাঁড়ালো। মামি বলল, ওদের থেকে তোদের দুইজনের তো বেশ মানা আছে, এতদিন খেয়ালই করিনি। তোরা যে এমন করবি তা কি জানতাম আমি? আমার জামাই হিসেবে তোকে মেনে নিলাম, আমি জানি, মানে বুঝেছি তুই আসলেই এমন কিছু করবি না যা তোর পরিবার বা আমাদের কারোর, এমনকি তোর নিজের কোনো মান সম্মান নষ্ট হোক। তুই এমন কিছু করিস ঢাকাতে যা না হলে এমপি, জেলা প্রশাসকেরা তোকে এভাবে মেনে চলতো না। তবে আমি মেনে নিলেও তো হবে না, বাড়ির সবাইকে মানা লাগবে। সবাই না মানলে কিন্তু আমি আমার মেয়েকে দিব না। এখন বাকিটা তোর ইচ্ছে, আর কি করিস সেটা তাড়াতাড়ি সবাইকে বল, আর সবার সামনে আমার মেয়েকে তোর চাইতে হবে। এটা নিয়ে তুমি ভেবো না, নিলয় যা চাই তা সে না পাওয়া অবধি শান্ত হই না। আচ্ছা তাহলে আমি গেলাম, দেখি ওদিকে সব কি করছে, তোরা আয়। মামি চলে গেল। মাইশা শীতে কাঁপছে, আমার হাত ধরে আছে, তখনও মাথা নিচু করে আছে, লজ্জা পাচ্ছে খুব। আমি মুচকে আসলাম, মাইশাকে বললাম, তোকে ভিজতে কে বলেছে? শীতে কাঁপছিস দেখেছিস? দাঁড়া তোলে আনি। না না মানে? তলে লাগবে না। কেন? আমাকে আরেকবার জড়িয়ে ধর, তাহলে শীত করবে না। আহারে বেশি বকিস না, দাঁড়া তোয়ালে আনি। মায়েশাকে রেখে তোয়ালে আনলাম, তোয়ালে এনে ওর গা মুছে দেবো, সে আবারও আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, ছাড়, কেউ চলে আসবে। আসো। আমাকে বলিস না কেন আমাকে ভালোবাসিস? তোকে তো নেহা, অরিন আরও অনেকেই ভালোবাসে, যদি তাদের মতো আমাকেও গ্রহণ না করিস। আরে ধুর গাধি, বলে তো দেখতিস। ঠিক সময় বলেছি, এখন তুই তো আমাকে ভালোবাসিস। বুঝলাম, ছাড় আমাকে। না, আমাকে তুমি করে বলো না একটু নিলয়। তুই ঠিক আছিস তো? বললাম না তুমি করে বলতে, বলো না কেন? হবে না এখন, ছোটবেলার মতো যদি বড় বউ খেলতাম তাহলে না হয় কথা ছিল, কিন্তু এখন তো সত্যি সত্যি বিয়ে করতে যাচ্ছি রে। তুমি করে না বললে আমি কিন্তু কান্না করব। আচ্ছা বলছি, মশা একটা। তোমারই তো সব। এখন ছাড়ো, তোমার ঠান্ডা লেগে যাবে। ছাড় এবার, আর কতক্ষণ এইভাবে থাকবি? ফাজিল। মাইশার রুম থেকে চলে আসলাম, পকেট থেকে ফোন বের করে কল দিলাম। সময় হয়েছে আমাকে এখান থেকে চলে যাওয়ার, আগামী 2 দিন পরই গাড়ি নিয়ে চলে আসবা। আর যত পুলিশ ফোর্স আছে, এমনকি এই জেলার যত থানায় পুলিশ আছে, সবাইকে গাড়ি নিয়ে সেদিন যেন এই বাড়ির সামনে উপস্থিত থাকে। জি স্যার, আপনি চিন্তা করবেন না, সব কিছু যথাসময়ে পেয়ে যাবেন। গুড। 2 দিন পর চলে যাবি তাহলে? শেষের কথাটা শাওনের, ঘুরে তাকিয়ে দেখি শাওন এসে দাঁড়িয়েছে, আবার পাশে এসে বলল, মাইশার খবর বল। জানতামই নে, সে আমাকে ভালোবাসতো আগে, আর মামি সব কিছু জেনে গেছে। কি? চিন্তা করিস না, মামি তোর মতোই চুপচাপ থাকবে, আর এবার জানতে পারবি আমি আসলে কে বা কি করি। যাই হোক, সব কিছু যেন ভালো মতোই হয়। রাতের খাবারের জন্য সবাই খাবার টেবিলের কাছে এসে দাঁড়িয়েছি। আমি সিঁড়ি ভেঙে নামতেই দেখি নেহা এসে দাঁড়িয়ে আছে আমার সামনে, দাঁড়িয়ে বলল, বিয়ের জন্য শপিংয়ে কিন্তু ঢাকায় যাব, বুঝলে নিলয়? ঢাকায় তো যাবই, তবে শপিংয়ের জন্য না, একেবারেই যাব। আমাকে ওখানেই নিয়ে যাবে, সমস্যা নেই, তোমাকে আমি ছাড়ছি না। আমি নিচে তাকালাম, মাইশা আমার দিকে তাকিয়ে আছে, মুখটা অন্যদের থেকে বেশি হাসি খুশি লাগছে। আমার দিকে তাকে ইশারায় হয়তো বলছে, তোমার খবর আছে আমাকে রেখে অন্য মেয়ের সাথে কথা বলা, দেখাবো মজা। তোমাকে পেয়ে নি, আমার কাছে কিন্তু রাহাত আছে, বুঝছো? আমি মুচকে আসলাম, ইশারায় প্রেমালাপন। আহা, আমি তাড়াতাড়ি নিচে চলে আসলাম। শাওনকে বললাম, চল আমি আর তুই খাবার সার্ভ করি। শাওন আর আমি রেডি হয়ে সবার খাবার বেড়ে দিচ্ছি। নেহার কাছে আসলাম, নেহাকে যখন খাবার বেড়ে দিতে যাব, ও আমার হাতে হাত দিয়ে বেড়ে নিতে লাগলো। বাড়ির সবাই সেটা দেখে মুচকে আসছে। মামির দিকে তাকালাম, আমি উদাস দৃষ্টিতে দেখাচ্ছে, বাট মাইশা কিন্তু একটু আগের মতো মন খারাপ করে দেখালো না, বরং আমার দিকে বোকা দেওয়ার দৃষ্টিতে কিছু সময় চেয়ে রইল। নিলয় না, এদিকাই। কি করিস কি? একটু খাবার আমাদেরও তো বেড়ে দিতে পারিস নাকি?
মায়েশার ডাক শুনে ওর দিকে গেলাম। বাড়ির কেউ কিছু মনে না করলেও ছোট আম্মু, মামি আর শাওন আমাদের কাছ থেকে হাসছে। আমি ওর কাছে গেলাম, খাবার বেড়ে দিতে যাব, তখন খুব আস্তে করে ও বলল, ওই তোমার কাছে কি খাবার চেয়েছি? তাহলে ডাকলি কেন? আবার তুই করে বলছো? তুই মানে তুমি একটু আগে ডাকলি না, মানে ডাকলি না তুই করে, তাই ধুর তুই করে ডাকবো, তুমি এখন আসছে না। তাহলে আমিও খাবো না, আর সবার সামনে তো তুই করে এখন বলতে হবে, তাই না? তবে এখন কেউ দেখছে না, সবাই খাবারে ব্যস্ত, তাই তুমি করে বলো। পারবো না। তেলাপোকার বাচ্চা। মশার ডিম। চুপ কর, তেলাপোকা ভেজে খাওয়াবো তোকে। আমি পয়সা দিয়ে বিরিয়ানি কিনে খাবো। শয়তান, সামনে থেকে যা। তুই ডাকলি কেন? মাফ কর ভাই। মাফ কর বোন। তোরা আবার ঝগড়া শুরু করেছিস? তোদের পরে যে কি হবে কে জানে। মামি পাশে এসে কথাটা বললো, সবাই হাসলেও আমি আর মাইশা লজ্জা পাচ্ছি। মামির কথার মনে হলো বিয়ের পর কি করব, দুজন ঝগড়া নাকি রোম্যান্স? তোর কিছু বলছি এখন। সবাই খেয়ে যে যার মতো রুমে চলে যাই। আমি, শাওন, ছোট আম্মু, মামি খাবার টেবিলে বসি। ছোট আব্বু আসে একটু পর। ছোট আব্বু এমনিতেই বসে আছে টেবিলে, বাকিদের খাবার বাড়তে যাব সে সময় মাইশা আসে। তুই বস, আমি খাবার দিচ্ছি সবাইকে। কেন? তুমি রুমে যাও, তোমার এত কষ্ট করতে হবে না। ছোট আব্বুর সামনে মাইশাকে তুমি করে বলতেই মাইশা চমকে ওঠে। আমি আস্তে করে বললাম, এখানে সবাই আমাদের ব্যাপারে জানি। মাইশা মুচকি হাসলো। সবার খাবার বেড়ে দিয়ে আবার আমার পাশে চেয়ারে এসে বসেও আমার বাম হাত টেবিলের নিচে থাকায় সে আমার বাম হাত আঁকড়ে ধরে ওর বড় বড় নখ দিয়ে আস্তে আস্তে চিমটি কাটতে থাকে ও। আমি একটু ব্যথা পেয়ে বললাম, মামি দেখো তোমার মেয়ে আমার হাতে চিমটি কাটছে। তোদের এক জায়গায় কে থাকতে বলে? একবার এটা নিয়ে ঝগড়া তো ওটা নিয়ে ঝগড়া। বৌমা কি যে বলো তুমি, এরপর তো ওরা এক জায়গায় থাকবে, আর এগুলো মিষ্টি ঝগড়া। এখনো বাড়ির বড়রা কিছুই জানে না, কেউ মেনে নেবে না। না মানলে কোনো ব্যাপার না, আমি আমার ছেলে সহ বৌমাকে নিয়ে চলে যাব। ছোট আব্বু আমাকেও নিয়ে যাও, অনুর ব্যাপার আব্বুকে কখনো বলিনি, না মেনে নিলে ওকে নিয়ে আমাদের সাথে থাকবো। আহ, এমন করলা কেন? কি ফাজিল মেয়ে রে বাবা। আমার হাতের আঙুল মুখে নিয়ে জোরে কামড় দিয়ে ওঠে ও। কিছু বলতে যাব, আমার ফোন বেজে ওঠে। পকেট থেকে বের করে দেখি প্রধানমন্ত্রীর ফোন। বুকটা ধক করে উঠলো। আমি খাবার ছেড়ে উঠে দাঁড়িয়ে ফোন রিসিভ করলাম। নিলয়, কেমন আছো? শাহাদাতের থেকে শুনলাম তুমি ফিরে আসছো, সব কাজ কমপ্লিট। তোমাকে যে কাজ দিয়েছিলাম মনে আছে? সরি স্যার, মনে নেই। আচ্ছা, সমস্যা নেই। তোমাকে দেশের বড় ব্যবসায়ীদের 5 জনের নাম পাঠিয়েছি ইমেলে। এদের মধ্যে একজন দেশের টপ মাস্তান আর খারাপ ব্যবসার সাথে জড়িত, তবে একজনের নাম খুব বেশিভাবে আসছে সামনে বারবার। কি নাম স্যার? সাকিব সাদনান রাহাত। কি বললেন স্যার? রাত? রাহাত। এই নামের ব্যক্তির উপর কোনো অভিযোগ নেই, তবু সে ক্রাইম করছে যতদূর সন্দেহ হয়। রাহাত কি ইয়াং দেখতে, চুলগুলো কালার করে স্টাইলিশ? সে কি সবার সামনে পেশায় ইঞ্জিনিয়ার? তুমি জানো কি করে? ওকে স্যার, খুব তাড়াতাড়ি ঢাকায় আসছি। ওকে। ফোন রেখে দিলাম। খাবার টেবিলে যে বসলাম আমি। মাইশা আমার ফোন নিল, হাতে নিয়ে কল লিস্ট চেক করে দেখে আরিয়ান স্যার। মাইশা কানের কাছে মুখে নিয়ে বলল, তোমার স্যার কে? কেন? তোমার ফোনে স্যার নামেও কেউ থাকে? আরিয়ান ইসলাম নীল চিনেন? প্রধানমন্ত্রীর নাম এটাই তো, তাই না? মানে তোমার কাছে প্রধানমন্ত্রী কল দিয়েছে? হো মাগো, কে তুমি? তোমার হাজবেন্ড। খাবার শেষ করলাম। মাইশা চলে গিয়েছে অনেক আগে। শাওন চলে যাবে তখনই বললাম, হাতের উপর একটু নজর রাখিস তো। কেন? দরকার আছে রে, প্লিজ। ওকে স্যার। হারামি, যা বাড়ি যা, এখন কাল থেকে তোর মিশন শুরু। শাওনকে বিদায় করে নিজের রুমের দিকে আসলাম। দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখি মাইশা বালিশে হেলান দিয়ে বসে আছে। আমার হেডফোন দিয়ে ওর ফোনে গান শুনছে, তাও চোখ বন্ধ করে। আহা, ছেমড়ির আরাম দেখো। এখনো বিয়েই করলাম না, এখনই অধিকার দেখাচ্ছে। আমার রুমে এসে দখল করেছে। আমি ওর পাশে গেলাম, দেখি ও লাইকি অ্যাপের দ্বারা ভিডিও বানিয়ে গানের সাথে অ্যাডজাস্ট করে আমার পিক দিয়ে ভিডিও বানিয়ে গান শুনছে। আমি মাইশা বলে ডাকলাম। এভাবে ডাকছো কেন? মাইশা কান থেকে হেডফোন খুলে আমার দিকে তাকাই। এখন এই অসময়ে যদি কেউ ওকে আমার রুমে দেখে, হাই হাই কি হবে? ওই তোর রুমে যা। আমার রুমেই তো আছি, আর এখানে কিন্তু তুমি আমাকে তুই করে বলছো। আমি তোর বড় ভাইয়ের মতো বর, বুঝলি? তাই তুই করে বলছি। কি বললা? বড় ভাইয়ের মতো বর মানেটা কি? আর বকো না, রুমে যাও। কেউ যদি দেখে তাহলে কি হবে? কি হবে আবার?
আগেও তো অনেকবার এসেছি, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। মাইশার সাথে কথা বলতে বলতে আমার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি শাওনের কল রিসিভ করব, ঠিক তখনই আম্মু রুমে প্রবেশ করে মাইশার দিকে একটু তাকিয়ে থেকে বলে, নিলয়, খুশির সংবাদ। কি? কালকে তোদের তিনজন মানে তর, রাহাত আর শাওনের কাজী ডেকে আমাদের বাড়িতে ছোট করে বিয়ের অনুষ্ঠান করে বিয়ে পড়ানো হবে। মানে তোদের বিয়ে এখনই করানো হবে আর অনুষ্ঠান আগামী মাসে করা হবে। ফুপি, আমি রাহাতকে বিয়ে করব না। কি বলিস এগুলো? রাহাত ছেলেটা খারাপ না। আমি বিয়ে করব না। এখন এসব কথা রাখ। আর তুই নিলয়ের রুমে এই রাতে কি করছিস? আমার রুমে অনু আপুর বান্ধবীরা ঘুমাচ্ছে, তাই এখানে চলে আসলাম। তোমার ছেলেকে বলো নিচে ঘুমাতে। আচ্ছা ঠিক আছে নিলয়, তুই রেডি হয়ে থাকিস। এবার অন্তত তোর আব্বার সম্মানটা রাখিস। আর কিছু না বলে মা চলে যাই। মাইশার দিকে দেখালাম, বেশ ফুরফুরে মেজাজে আছে ও। আমার কাছে এসে আমার কাঁধে মাথা দিয়ে জড়িয়ে ধরে বসে মুচকি হাসতে থাকে। অবাক হলাম, আম্মু এখনই বিয়ের কথা বলে গেল, কিন্তু এর মাঝে কোনো কিছুর প্রভাব দেখছি না। কি রে, তুই হাসছিস কেন? খুশি খুশি লাগছে? খুশি লাগছে। রাহাত আর নেহারা অবাক হবে যখন তুমি সবার সামনে বলবে আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করবা। কিছু বললাম না। মেয়েটা আমাকে কতটা ভরসা করে তা দেখে অবাক হচ্ছি। কিন্তু এখন শাওন কেন কল দেবে আমাকে? কল ব্যাক করার আগে আবার কল আসে, আমি রিসিভ করলাম। নিলয়, বাহিরে আয়, তোকে একটা জিনিস দেখাবো। আচ্ছা আসছি। কোথায় যাবা? ঘুমা তুই। মাইশাকে রেখে বাইরে আসলাম। শাওনকে দেখলাম বাড়ির সামনে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। বললাম, এত রাতে বাইক নিয়ে এখানে কেন? রাহাতকে দেখলাম একটা সাদা রঙের গাড়িতে করে যেতে। অবশ্য কিছু দূর যে রাহাত নেমে যায়, তবে আমি দেখলাম রাহাত কিসের একটা ব্যাগ ওই গাড়িতে থাকা লোকদের কাছে দিয়েছে। লোকগুলো দেখতে মাস্তান টাইপ, কেমন যেন একটা অন্যরকম সন্দেহ লাগছে। ছেলেদের খবর দেবো নাকি? রাহাত কোথায় এখন? তোদের বাড়িতে। ওকে সর, বাইক দে। আর তুই এদিকে দেখ, ছেলেপুলেদের খবর দিতে হবে না, সময় এসে গেছে আমাকে প্রকাশ হওয়ার। কোথায় যাবি তুই? মাইন্ড গেম খেলতে যাব। কথা শেষ করে বাইকে উঠলাম। ফোন বের করে কল দিলাম সাকিব ভাইকে। ভাই, একটু পর তোমার কাছে একটা ঠিকানায় মেসেজ আসবে, ছেলেদের পাঠিয়ে দিও। তুই কাকে ফোন করলি? আমাদের এখানে সবচাইতে মাস্টান কে বলো তো? সাকিব। তাকে ফোন করলাম। কেন? সেটা জানতে পারবি, তাড়াতাড়ি থাক। বাইক চালিয়ে চলে আসলাম। বেশ খানিকটা দূরে আসার পর দেখি একটা দোকানের সামনে সাদা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটার পাশে বাইক রাখলাম। ছোট্ট একটা রেস্টুরেন্ট। আমি নেমে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম। অনেকগুলো নতুন ছেলে বসে আছে। মোটা আর লম্বা গোছের একটি ছেলের কাছে দেখলাম ছোট্ট একটি হিরোইনের প্যাকেট। বেঞ্চটাতে তিনজন ছেলে বসে আছে। আমি ওদের পাশেই চেয়ারে যেয়ে বসলাম। আমার দিকে একজন চিকন গোছের ছেলে তাকিয়ে বলে, কি ব্যাপার তোর? তুই এভাবে হুট করে এসে বসে পড়লি কেন? লাইটার হবে? সিগারেট জ্বালিয়ে সোজা এখান থেকে চলে যাবি। সাব্বির ভাই খাবার কেন আনছে না? রাহাত, চুপ, চল, খেতে হবে না। আমার কাছে পুরো 20,000 টাকার মাল আছে, লাগবে? মানে? তোর হাতে যেটা দেখলাম ওটার কথাই বলছি, একদম অল্প দামে পেয়ে যাবি। এইসব লাইনে অনেক দিন থেকে আছি, লাগবে বল। দেখ ভাই, কে তুই? তোরে যা ধান দিয়ে এসেছিস এখানে, সেগুলো আমার সাপ্লাই করা। কিন্তু এগুলো তো রাহাত স্যার আমাদের দিয়েছে। তোদের রাহাত স্যারই তো এগুলো নিজে ডেলিভারি করেছে। তুই কে? তোকে চিনি না। আমি মুচকে আসলাম। চুলগুলো কতবার নাড়িয়ে সিগারেট জ্বালালাম। সন্দেহটা ঠিকই, রাহাত একজন বড় ব্যবসায়ী। তবে সবার সামনে ইন্ডাস্ট্রিজের ব্যবসা করলেও রাত রাতে এগুলোই করে। দেশের টপ টেরোরিস্টের মধ্যে সে প্রথমে, তার উপর ইঞ্জিনিয়ার। এখন আসছে মাইশাকে বিয়ে করতে। আসলে সে কি সত্যি মাইশাকে বিয়ে করবে, নাকি ব্যবসার জন্য এসেছে? ব্যবসার জন্যই সে এসেছে, না হলে এত রাতে এই ছেলেগুলো রাহাতের কাছে আসতো না। তোরা কি সবাই রাহাতের লোক? কেন? রাহাত স্যারকে আসলে আমি তেমন করে চিনি না। ওনাকে মাল ডেলিভারি দিলেও ওনাকে দেখিনি কোনো দিন। আমরা কোনো লোক না, আর রাহাতকে আমরাও দেখিনি। হাসছিস কেন? আচ্ছা মনে কর তোদের কপালে এখন রাহাতের জন্য অনেক খারাপ কিছু আছে, কি করবি? এই সাব্বিরকে হুমকি দিচ্ছিস? কারো সাহস নেই। সাকিবেরও না? মানে তুই কি সাকিব ভাইয়ের লোক? না, সাকিব আমারই লোক। ভাই, মাল আমাদের হাতে, কিন্তু মনে হচ্ছে নেশা তুই করছিস। ফোন বেজে ওঠে আমার, শাওনের ফোন। আমি কখনো কোনো কাজের সময় ফোন রিসিভ করি না, তবু শাওনের ফোন রিসিভ করলাম। রাহাতকে দেখলাম কালো গাড়িতে, তুই সেদিকে গিয়েছিলি, সেদিকে গেল। ফোন কেটে দিলাম। সাব্বিরের কলা চেপে ধরে বললাম, চল। এ ভাই, তোর সমস্যা কি? তখন থেকে তোর কাহিনী শুনছি, তুই কিন্তু অনেক খারাপ করছিস।
নিলয় যা করে তা ভেবেই করে, করার পর ভুল হলেও সেটা নিয়ে নিলয় কখনো ভাবে না। 1 মিনিট, তোকে এখানেই মেরে রেখে দিব, অপেক্ষা কর, রাহাত ছাড়া আসছে। তোদের রাহাত স্যার রাস্তায় কিডন্যাপ হয়ে যাবে। রেস্টুরেন্ট থেকে বের হলাম, রাহাত ওই লোকেদেরকে সাকিব ভাইয়ের ছেলেরা এসে তুলে নিয়ে গেছে। তখনই রাহাত আসলো, রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করলো। আমি দূরে দাঁড়িয়ে আছি। রাহাত কিছু সময় ফোনে কী যেন করে আবার আমাদের বাড়ির দিকে চলে গেল। একদল পুলিশ এসে আমার সামনে দাঁড়াই, আমাকে স্যালুট করে বলে, স্যার এখানে সব কিছু ক্লিয়ার, পুরো এলাকার চারপাশে ফোর্স রেডি আছে, কেউ প্রবেশ করতে পারবে কিন্তু বের হতে পারবে না এলাকা থেকে। আমি বাড়িতে আসলাম, তখন রাত 12টা বেজে গেছে। আমি বাড়ির সামনে এসে দেখি দুটো এক্সট্রা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি শাওনকে বাইক দিয়ে বললাম, কারা এসেছে? জানি না রে, হয়তো রাহাতের কোনো বন্ধু হবে। ওরা আসতেই রাহাত সহ নেহাদের বাড়ির অনেককেই দেখলাম তাদের বাড়ির মধ্যে নিয়ে গেল। ওকে যা, বাসায় যা, বিয়ের জন্য রেডি হো, আর কালকেই ধুমধাম করে বিয়ে হবে। বাড়িতে প্রবেশ করলাম, রাহাতকে দেখলাম ওদের দুজন বন্ধুদের সাথে সবাই বসে আলাপ করছে। বিয়ের জন্য বন্ধু আসলে বেশ খোশ মেজাজেই থাকবে, কিন্তু ওরা সবাই গম্ভীর হয়ে গল্প করছে। আমি সরাসরি ওদের সামনে যেয়ে বসলাম, চুপ হয়ে যাই। আমি হেসে বললাম, হে রাহাত ব্রো, কি খবর? এই তো ব্রো, তুমি এত রাতে বাহিরে ছিলে? আসলে বলো না আর, একটু আগে দেখলাম কয়েকজন পুলিশ এসে সাদা রঙের একটা মাইক্রো গাড়ি থেকে 6 জন ছেলেকে ধরে নিয়ে গেছে। মানে কি বলছো এসব? সবটা বলো তো। আমার একটু বাইক চালানোর খুব শখ, তাই বের হলাম। একটা রেস্টুরেন্টের সামনে যে দাঁড়াতেই দেখি এক ব্যাগ সাদা কী যেন বলে, ওই যে নেশা করে। হিরোইন নাকি? ওইটা সহ বাকিদের ধরে নিয়ে যায়। কি, কোন থানার পুলিশ? জানি না ব্রো, এসব দেখতে দেখতে তাই একটু দেরি হয়ে গেল, তো আমাদের সাথে তো পরিচিত হয়নি। আমি মিজবা, ও রাকেশ। হ্যালো, আমি নিলয়, বেকার ইঞ্জিনিয়ার। আপনারা মনে হয় রাহাত ব্রোর সাথে ব্যবসা করেন। বাহ, ভালো লাগলো। আচ্ছা ভাই, আমার একটু মাইন্ড গেম খেলতে হবে, অবশ্য এখন খেলে আসলাম। মানে? আরে নতুন বাইক স্ট্যান্ড কল্পনাতে খেলবো আবার যেয়ে। ওদেরকে রেখে চলে আসি, দরজায় হালকা ভেড়ানো ছেলে। আমি ঠেলে ভিতরে প্রবেশ করে দেখি মাইশা বসে আছে, হাতে পিস্তল। আমি দৌড়ে ওর হাত থেকে ওটা নিয়ে বললাম, এই তুই এটা কোথায় পেয়েছিস? তার আগে বল, পিস্তল কেন তোর কাছে? তুই কি মাস্তান? নিজের সিকিউরিটির জন্য। মানে মানে তুই সত্যি কোন শহরের মাস্তান, তাই না? এজন্য কাউকে কিছুই বলিস না তোর ব্যাপারে? আরে কিছু না, এটা খেলনা পিস্তল। নিলয়, মিথ্যা বলিস না। তুই কে আমাকে বল। তোর কি মনে হয় আমি মাস্তান? তুই বড় কোনো মাস্তান। পিস্তল দে, ওটা এমনি সাথে রাখি, ওটাতে কোনো গুলি নেই। তাই দে তাহলে, তোকে গুলি করি। নে কর। রিলোড দিয়ে মাইশার হাতে দিলাম। মাইশা আমার দিকে পিস্তল তাক করে ধরে, আমি ওর খুব কাছে যেয়ে দাঁড়ালাম। পিস্তলটি ও মুঠো করে ধরে আছে। আমি ওর হাত ধরে আমার বুকের বাম পাশে হার্টের সোজা করে রেখে দিলাম। মাইশা ডান হাতের একটা আঙুল ট্রিগারে রেখে দিয়েছে। মাইশা একবার আমার দিকে তাকাই, আরেকবার আমার বুকের দিকে। কি হলো? গুলি কর, দেখ মরি কিনা। মাইশা চুপ হয়ে দাঁড়িয়ে আছে, আমার চোখের দিকে তাকালো। আমি কোনো পলক না ফেলে ওর চোখের দিকে চেয়ে আছি। টানা টানা ওর চোখের চারপাশে আমাকে না বলা কত কথা জমে আছে যেন। আমি বোঝার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ আমি। মেয়েদের চোখের ভাষা পড়তে নেই, পড়তে গেলে হয় সর্বনাশ, না হয় হবে ভালোবাসার বিশ্বজয়। তবে সেগুলো মহাপুরুষদের কাজ, আমি তো সাধারণ একজন। এভাবে চুপ হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে গুলি কর, যদি মাস্তান হয় তবে আমাকে ভালোবাসবি না, তাই না? তাহলে বেঁচে থেকে কী লাভ, বরং মেরেই ফেল। উপরে না হয় তোকে চেয়ে নেব, গুলি কর। মাইশা টিগারে চাপ দিতে যাবে, ঠিক তখনই ওটা নিচে ফেলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নিলয়, তুই যেমনই হোস না কেন, আমি তোকে ভালোবাসি। আমি ভালোবাসার অত শত মানে জানি না, জানার দরকারও মনে করি না। আমি কেবল তোকে ভালোবাসতে চাই, আমার খুব কাছে তোকে চাই, আমার চারপাশে তোর অস্তিত্বের প্রসারণ দেখতে চাই, আমাকে আগলে রাখা উদ্ধৃত্তে তোকে খুব করে কাছে চাই। আমার আর কিচ্ছু চাই না, শুধু তোকে চাই। আমি মুচকে আসলাম, মেয়েটাকে আলতো করে জড়িয়ে ধরলাম। তারপর সাদা রঙের পাঞ্জাবি বললাম, তার উপর কালো রঙের একটি কোট। ঘুম ভাঙার পর মাইশাকে আমার রুমে দেখিনি, কাল রাতে বেলকনিতে রেখে চেয়ারে এসে বসে কাটিয়ে দিয়েছি। ভোরের দিকে ঘুম আসে, রুম থেকে বের হব, সে সময় মিউজিক বেজে ওঠে। জিশান বেশ খুশিতেই মিউজিক বাজাচ্ছে। মামি এসে দাঁড়ায় সামনে। নিলয়, বুঝলাম না, আজকে তোদের বিয়ে, তোরা নিজেদের মতো করে সাজিস কেন? মাইশার সাথে কিন্তু রাহাতের বিয়ে হতে যাচ্ছে, আর নেহা ওদিকে রেডি। শুনলাম অরিন নাকি ঘুমের ওষুধ খেয়ে তোর জন্য সুইসাইড করতে যাচ্ছিল। একটা ছেলের কয়টা মেয়ে লাগে রে? হায় হায়, শেষমেশ আমার মেয়ে একটা হারামি মার্কা ছেলের প্রেমে পড়েছে।
মামি কী সব বলছো তুমি? নিহাকে বিয়ে করবো না? আর ওরিনকে বলেই দিয়েছি তাকে ভালোবাসতে পারবো না। কি করে ওদেরকে গ্রহণ করি বলো তো? তোমার পিচ্ছি মেয়েই তো আমাকে পাগল করে দিচ্ছে। সেজন্যই বলি, মাইশা জানে রাহাতের সাথে বিয়ে হয়েছে, তবুও সে হাসছে কেন? সাজাও সাজাও, তোমার মেয়েকে সাজাও আর যৌতুক রেডি রেখো। কি? যৌতুক ছাড়া তোমার মেয়েকে কিন্তু গড়ে তুলবো না। দাঁড়া, তোর বোঝাচ্ছি। যৌতুক নিবি না? মামির সাথে বকবক করে নিচে আসলাম। প্যান্ডেল সাজানো হয়ে গেছে, অনেক লোক বাড়িতে ভর্তি। আমি ভাই আর বাইক বের করতেই মামা আসলো পাশে। কি ব্যাপার, তুই এখানে কোথায় যাচ্ছিস? এখন কাজই চলে আসবে। একটু কাজ আছে। এখন তোর কিসের কাজ? পালিয়ে যাচ্ছিস নাকি? চিন্তা করো না, ঠিক সময় মতো চলে আসবো। বাইক স্টার্ট দিলাম। শাওনকে বলেছি কি হয় সবটা ভিডিও কলে জানাতে। শাওনের থেকে বিদায় নিয়ে চলে আসলাম। সাকিব ভাইয়ের এলাকায় আসলাম আমি। সাকিব ভাইয়ের লোকেরা রাহাতের লোকেদের আটকে রেখেছে বড় একটি গোডাউন টাইপ ঘর। আমি যেতেই দরজা খুলে দিল একটা ছেলে। ঘরের মধ্যে প্রবেশ করলাম। সাদা রঙের এনার্জি বাল্বের নিচে কয়েকটা ছেলেকে শুয়ে থাকতে দেখি। বেশ ভালো মতোই পেটানো হয়েছে ওদের। আমি যে চেয়ারে বসলাম, ফোন বেজে উঠলো। শাওনের ফোন। নিলয়, কাজই এসে গেছে, দেখ সব কিছু রেডি। আমার আর অনুর বিয়েটা আগে পড়িয়ে নে সবাই, তুই তাড়াতাড়ি আয়। মাইশা কিন্তু তোর কথা জানতে চাইছে। ভিডিও কলে সব কিছু দেখলাম, এখনও অবধি সব কিছু ঠিকঠাক আছে। আমি একটা ছেলেকে ইশারা করলাম ঠান্ডা পানি ওদের গায়ে ঢেলে দিতে। কথা মতো কাজ করলো। সাথে সাথে ওই 7জন ছেলে উঠে বসে আমার দিকে তাকাই। স্যার আমাদের ছেড়ে দিন। দেব, কিন্তু আগে রাহাতের ব্যাপারে সব ইনফরমেশন দিয়ে আমায়। স্যার তেমন কিছু জানি না। রাতে থেকে আমরা ড্রাগস নিয়ে বিভিন্ন এলাকায় পাঠাই। আমাদের দায়িত্ব ওনার কাছে আসা ড্রাগসগুলো নিয়ে নানান জায়গায় ছড়িয়ে দেওয়া, আর সেটা আমরা গত 2 বছর গোপনভাবে করে আসছি। প্রথমবার আপনার কাছে ধরা পড়েছি। নিলয়, আমাদের বিয়ের কাজ শেষ, এবার মায়েশা আর রাহাতের বিয়ে হতে যাচ্ছে, দেখ ভালো করে। মাইশা কাছে, তুই কোথায়, আসবি না নাকি? শাওনের কলে সব কিছু দেখলাম আমি। রাত স্বাভাবিকভাবেই বসে আছে মাইশার পাশে, ওর 2 বন্ধুও বসে আছে স্বাভাবিক হয়ে। আমি বললাম বিয়ে হবে না। কে আটকাবে? তুই তুই কোথায়? না, মাইশা নিজেই আটকাবে। এখনই সে বলবে আমি রাহাতকে বিয়ে করব না। কথাটা শেষ হতেই শুনতে পেলাম মাইশার চিৎকার, আমি নিলয়কে ভালোবাসি, রাহাতকে বিয়ে করব। ফোন কেটে গেল। আমি সাকিব ভাইয়ের লোকেদের বললাম ওদেরকে সাথে নিয়ে আসতে। থানায় ফোন করলাম। পুরো জেলায় যতগুলো থানা আছে সব জায়গা থেকে থানার বড় অফিসারদের আমার বাড়ির সামনে আসতে বললাম। গোডাউন ঘর থেকে বের হলাম। সাদা রঙের অনেকগুলো গাড়ি পরপর আমার দিকে আসতে লাগলো। গাড়িগুলো আমার সামনে এসে থামে। সিকিউরিটি পুলিশ, একদল পুলিশ এসে স্যালুট করে। গাড়ির ড্রাইভার এসে দরজা খুলে দেয়। আমি সাকিবের লোকেদের ইশারা করলাম আমার বাইকটা যেন ঠিকমতো পৌঁছে দেয়। গাড়িতে বসতেই অনেকগুলো গাড়ি আমার বাড়ির সামনে যেতে লাগলো। বেয়াদব ছেলে, মান সম্মান রাখার মতো কোনো কাজ তুই করেছিস? ছি, আমি ভাবতেও পারছি না তুই এমন করবি। বাড়ি থেকে কিছুটা দূরে গাড়িতে নিয়ে যখন বাড়িতে আসি দেখি পুরো বাড়িটাই তখন থমথমে পরিবেশ বিরাজ করছে। আমি সবার দিকে তাকাই, সবার আমার দিকে অনেকটা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহার দিকে তাকাতেই সে জোরে বলে ওঠে, নেহা কখনো ভাবেনি তুমি এমন করবে। কাজটা ঠিক করলে না নিলয়? অনেক কিছুই ভেবেছিলাম, কিন্তু তোর মতো খারাপ একটা ছেলের জন্যই সব শেষ। কেন এত বড় ক্ষতি করলি তুই? একবারও কি তোর বুক কাঁপেনি? নিজের ঘরে এভাবে আগুন জ্বালিয়েছিস। আমি পুরো কথা শেষ করতে পারিনি। আব্বু এসে বেশ জড়িয়ে আমার গালে কয়েকটা চড় মেরে ওপরের কথাগুলো বলে আমি মাথাটা নিচু করে নিলাম। বুড়াব্বু এসে সবার সামনে আমাকে গালি দিয়ে চড় মারে। খেয়াল করলাম আমার গাল কেটে রক্ত বের হচ্ছে। কেউ কোনো কথা বলছে না। আমি চোখ তুলে সবার দিকে তাকিয়ে মাইশাকে খোঁজার চেষ্টা করলাম। কোথাও নেই। ও কি করেছি আমি? এখনো জিজ্ঞেস করছো কি করেছে? বাহ, সব জেনেও আমাদের এত বড় অপমান করতে পারলে। মাইশা কবুল বলার আগে সবার সামনে দাঁড়িয়ে বলল নিলয়কে আমি ভালোবাসি, নিলয় আমাকেও ভালোবাসি। দুইজন অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি নিলয়কে বিয়ে করব। তোমাকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু কিছুই বলতে পারছি না। মাটির দিকে তাকিয়ে বললাম, মাইশা কোথায়? কিসের মাইশা? মাইশা আমার, আর মাইশাকে আমি আমার করেই নেব। রাহাতের কথা শুনে ওর দিকে তাকালাম। ধীর পায়ে এগিয়ে গেলাম ওর দিকে। কি যেন বলেছিলি? শুনতে পাইনি, আবার বল। আমাকে তুই করে বলছিস? তবে শোন, মাইশা আমার, আর ওকে আমার করে নেবই। মামি, মাইশা কোথায়? কেন? ওকে কি দরকার? আমার সাথে কথা বল। মাইশা? অনুভব করলাম পেছন থেকে কে যেন আমার পেটে বেশ জোরি ভারী কাঠ দিয়ে বাড়ি দিয়েছে। ঘুরে তাকালাম, রাহাত দাঁড়িয়ে আছে, ওর হাতে শক্ত কাঠের ভাঙা অংশ রাখা। অবাক হলাম, আমার পরিবারের কেউ এটার প্রতিবাদ করলো না। আমি ঘুরে তাকালাম, মাইশা কোথায়? নিলয়,
ওকে আটকে রেখেছে বাড়ির মধ্যে। কে আটকে রেখেছে? আমি আটকে রেখেছি কারণ মাইশাকে আমি আমার করে নেবই। রাহাতের দিকে না তাকিয়ে বাড়ির দিকে এগিয়ে গেলাম। রাহাত আমার সামনে এসে দাঁড়াই। ওর হাতে থাকা আরও একটি কাঠের টুকরো দিয়ে আমাকে মারবে, সে সময় হুড়মুড় করে অনেকগুলো পুলিশ বাড়ির মধ্যে প্রবেশ করে রাহাত থেমে যায়। স্যার, পুরো বাড়ির চারপাশে পুলিশ আছে, বলুন কি করব। রাহাতের বন্ধুদের আগে নিয়ে যান, রাহাত এখানেই থাকুক। মানে কি বলছিস তুই? নিলয়, তুমি এসব কি করছো? ভালো কিছুই করেছি আঙ্কেল। আপনাদের রাহাত একজন ড্রাগ ব্যবসায়ী। পুরো দেশে যতগুলা ড্রাগের ব্যবসায়ী আছে তাদের সবার লিড করে আপনাদের রাহাত। মানে কি বলছো তুমি এসব? মানছি তুমি মাইসাকে চাও, তাই বলে এরকম কেন বলছো? নিলয়, তুই বাড়ি থেকে বের হ। তোর সাথে নেয়ার বিয়ে দেব না। মাইসের সাথে রাহাতের। সেটা কখনো সম্ভব নয় আব্বু। আমি থাকতে একজন খারাপ ছেলের হাতে মাইশাকে তুলে দেব না। কি বলছিস তুই এসব? পুলিশদের একজনকে বললাম রাহাতের লোকেদের নিয়ে আসতে। কয়েক সেকেন্ডের মধ্যে ওর সেই 7 জনকে নিয়ে এসে হাজির হয়। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। ওদের দিকে তাকাতেই ওরা সবটা বলা শুরু করে। আমি মাইশাকে খুঁজতে ভেতরে প্রবেশ করলাম। ফ্লোরে পড়ে আছে ও, ঠোঁটের কোণে বেশ অনেকখানি কেটে গেছে, গায়ের বিয়ের শাড়ি পরা। মাইশা, মাইশা, এই মাইশা। কয়েকবার ডাকলাম কিন্তু ওর কোনো সাড়া শব্দ পেলাম না। সোজা করতেই দেখি ওর হাতে ছোট্ট বিশেষ শিশি। হাত ধরতেই অনুভব করলাম তখনও বেঁচে আছে ও। জোরে মাইশা বলে চিৎকার করে উঠলাম আমি। আমার চিৎকার শুনে অনেকেই দৌড়ে ভিতরে চলে আসে। আমি মাইশাকে কোলে তুলে নিলাম। মুখ দিয়ে বিষের লালা বেরিয়ে আসছে। কোলে তুলে দৌড়ে বাইরে আসলাম। ড্রাইভারকে চিৎকার করে বললাম এখনই হসপিটালে চলো। গাড়িতে বসতেই বারবার জোরে চিৎকার করে বলতে থাকি, কেন এটা করলি তুই? তোর কিছু হবে না মাইশা, আমি আছি, কেন করলি এমন? কিছু সময় পর হসপিটালে আসি, কিন্তু ডক্টররা কেউ বিষ পান করা রোগী দেখতে যাচ্ছে না। মাথাটা গরম হয়ে যায়। পিস্তল বের করে একজন ডক্টরের দিকে তাক করে ধরতেই ভিড় ঠেলে একজন এসে বলে, আমি চেষ্টা করে দেখি। ঘুরে তাকাই, নেহাকে দেখলাম কথাটা বলতে। আমি দৌড়ে এর পায়ের কাছে যেয়ে বসলাম। মাথা নিচু করে বললাম, প্লিজ তুমি মাইশাকে বাঁচাই দাও, প্রয়োজনে তুমি যা বলবে আমি তাই করব। সত্যি করবে? প্লিজ তুমি মাইশাকে একবার বাঁচিয়ে দাও। ওকে মিস্টার রহস্যময়ী নিলয়, ডক্টর মাইশাকে এক্ষুনি নিয়ে আসুন আমার সাথে। বিকেল হয়েছে। নেহা মাইশার কেবিন থেকে বের হলো। আমি এগিয়ে গেলাম। নেহার দিকে তাকাতেই নেহা বলল, চিন্তার কিছু নেই, ভালোভাবে ওয়াশ করানো হয়েছে, সে এখন সুস্থ, তোমাকে খুঁজছে। আমি দাঁড়ালাম না, দৌড়ে মাইশার কাছে গেলাম। ও কোনো রকমে হেলান দিয়ে শুয়ে আছে বেডে। আমি ওর সামনে যে দাঁড়ালাম। আমার দিকে তাকিয়ে আমার কাছে আসার চেষ্টা করলো। আমি ইশারায় না করে দিলাম। বাড়ির সবাই ভিতরে প্রবেশ করলো। পুরো রুমটা যেন তখনও মানুষে ভর্তি। আমি মাইশার কাছে এগিয়ে গেলাম। ও সবার দিকে একবার তাকিয়ে আমার হাত ধরে, আমি হাতটা আস্তে করে ছাড়িয়ে নিয়ে একটা টুলের উপর বসলাম। মাথা নিচু করে কিছু সময় নিচের দিকে তাকিয়ে থেকে বললাম, আমি এই দেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের সকল আনুষ্ঠানিক প্রধান এবং বাংলাদেশের সামরিক বাহিনীর কমান্ডার অফ চিফ। অবাক হচ্ছে সবাই? অবাক হওয়ারই কথা, কারণ আমি কখনো মিডিয়ার সামনে আসিনি। গোপনে বসেই সব কাজ করেছি। আমার একটা ফোন কলই সব কিছু হয়ে যেত। দেশের প্রতি দায়িত্ব আমি সবার আড়াল থেকে কাজ করেছি। কেন সবার সামনে আসিনি জানো? তোমাদের মতো পরিবারের জন্য, যেখানে পরিবার মানে একসাথে হাসি খুশিভাবে নিজের ইচ্ছেকে সামনে রেখে বেড়ে ওঠা হয় জানি, কিন্তু তোমাদের কাছে পরিবার মানে আলাদা সংজ্ঞা। যেখানে একটা সন্তান কমার্স বা আর্টস নিয়ে পড়তে চাইলে তোমরা পিটিএ সায়েন্স পড়িয়েছো, তোমাদের কাছে পরিবার মানে আমি ডক্টর হব না। তোমরা এটা শোনার পরেই পিটিএ সে ডক্টর হওয়ার জন্যই জোর করেছো। তোমাদের কাছে পরিবার মানে নিজের সন্তানদের ইচ্ছে, ভালো লাগা, ভালোবাসা। কি দরকার এসবের? কোনো মূল্য নেই। নিজেদের ইচ্ছাটাকেই তোমরা বড় করে দেখিয়ে এসেছো। কিন্তু কেন? একটা সন্তানের যতটুকু শাসনের দরকার হয়, যতটা করলে সে বাধ্য হবে, সন্তানের ব্যর্থতার জন্য অতটাও শাসন করতে নেই যে বেয়ারা হয়ে যায়। তোমরা সবসময় পরিবারের সন্তানদের মুখে তোমাদের প্রতি ভয় দেখাতে চেয়েছো। হ্যাঁ, ভয়। তোমাদের যতটা না সম্মান করি তার থেকে আমরা বেশি ভয় পাই। পরিবারের মাঝে ভয় সম্পর্ক থেকে শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসার সম্পর্কটাই বড় কথা। সিমরানাপুর ইচ্ছে ছিল ডান্সার হবে। তোমরা তোমাদের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছিলে, কিন্তু কখনো দেখোনি ওনার ট্যালেন্ট। জিসানের ইচ্ছে একজন মিউজিশিয়ান হবে। তোমরা দেখোনি ওর ট্যালেন্ট। নাজিয়া খারাপ রেজাল্ট করে সারা রাত কেঁদেছিল। জানতে চাওনি সে কেন খারাপ রেজাল্ট করলো? একেবারে বোঝাওনি যে মন খারাপ করিস না, পরের বার অনেক ভালো হবে। আমরা আছি তো তোর সাথে। রাজভাইয়ের ইচ্ছা ছিল একজন বড় ব্যবসায়ী হবে, কিন্তু
পরিবারের ভালোবাসা শেখাও আমাকে। মাইসা খারাপ রেজাল্টের জন্য বাড়ি থেকে চলে আসে, ভয়ে বাড়িতেও আসতে চাইছিল না। পরিবারের ভালোবাসা শেখাও আমাকে। জানি রাগ হচ্ছে, তোমাদের থেকে ছোট হয়ে অনেক কিছুই বলেছি, কিন্তু আজকে বলতে হবে আমার। আমি হয়তো এখানে থাকবো না, চলে যাব, আর মাইসাকে নিয়ে যাব। পৃথিবীর কোনো শক্তি, এমনকি এই নিলয়ও নিজেকে আটকাতে পারবে না। তোমাদের কাছে ভালোবাসা, ভালো লাগা আর ইচ্ছার কোনো মূল্য নেই। মা বাবা হয়ে থাকে সন্তানের প্রতি উদার। একটা সন্তানের শেষ ঠাঁই কোথায় যেন নিজের পরিবার। বাবা গরিব রিক্সা চালক হলেও একজন সন্তানের কাছে সেই বাবা ওর মনের রাজ্যের রাজা, আর সন্তান সেই বাবার রাজকুমার বা রাজকুমারী। আমি নেহাকে ভালোবাসতাম, হ্যাঁ ভালোবাসতাম। সেটা বহু বছর আগে। তোমাদের কাছে ভালোবাসার মানে আমি জেনে গেছি, কিন্তু আমার কাছে ভালোবাসার মানে আলাদা। একসাথে দুজন বাঁচার প্রবল ইচ্ছাতে সামনে যা কিছু হোক না কেন কখনো কেউ কাউকে ছেড়ে না যাওয়া। অনেক ছেলে মেয়ে আছে রিলেশন করে যদি শেষমেশ বিয়ে না হয় বা দুজন এক না হতে পারি, আসলে সেটা ভালোবাসার কোনো পন্থা না। ইনডাইরেক্টলি সেটা ভালোবাসার নামে বিশাল একটা ডিল। ভালোবাসায় পূর্ণতাই সুখ হলেও তাকে সুখ আছে। ভালোবাসা কোনো ভবিষ্যৎ ভাবনার হয়ে থাকে না। ভালোবাসা কেবল হঠাৎ সময়ের মাঝে পড়ে একে অপরের মানে দুজনের প্রতি আকৃষ্টতা তৈরি করে। নেহা আমাকে তার স্বার্থের জন্য চলে যায়। সবাই এখন দেখছো নেহা আমাকে ভালোবাসে, বিয়ে করতে চাই। আগে যা হয়েছে আমাকে ভুলে যেতে হচ্ছে। কেউ জানতে চাওনি সে চলে গিয়েছিল কেন, জানতে চাওনি চলে যাওয়ার সময় কি বলেছিল। থাক সেসব। আমি যদি নেহাকে বিয়ে না করি, এটাতে যদি সবার কাছে অপরাধী হইতো, মেনে নিলাম আমি অপরাধ করেছি, কিন্তু আমি মাইশাকে ভালোবাসি আর তাকে আমি আমার বউ করব। এখন ভাবছো রাহাতকে কেন ধরলাম। রাহাত ইঞ্জিনিয়ারিং হলেও ও মূলত ছিল একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। ওর মা বাবার ইচ্ছা ছিল একদিন বড় হবে, এই জন্য ওর মামা মানে নেহার আব্বুদের থেকে টাকাও নিত, আর সেই টাকা দিয়ে নেশার দ্রব্য কিনে বেচতো আর খেত। সেখান থেকে ওর বড় হয়ে ওঠার ইচ্ছাটা বাড়তে থাকে। একসময় সে বড় হয়, বিশাল ইঞ্জিনিয়ারও হয়, পাশাপাশি অনেকগুলো অফিসের মালিকও হয়ে যায় ও। কিন্তু কেউ জানতে চাওনি হঠাৎ করে তার এত বৃদ্ধাতা কেন। সে ছিল একজন ড্রাগ ব্যবসায়ী, আর যা কিছু করেছে সে এই ড্রাগের মাধ্যমে। আন্ডারওয়ার্ল্ডে সে একজন প্রথম ও প্রধান ড্রাগ এবং অস্ত্র ব্যবসায়ী। সে এতটাই বড় মাপের লোক ছিল যে আমাকেই সব কিছু সামলাতে হয়েছে। এখন আর কেসও গোপনীয়তা নেই আমার। আমি এখন সবার সামনে নিজেকে প্রকাশ করেছি, সবাই চিনবে আমাকে। তবুও তোমরা, হ্যাঁ তোমাদের এই পরিবারের লোকেরা চিনবে না। মাইশাকে নিয়ে পালাতে পারতাম আমি, কিন্তু কি হতো সমাজে, কি হতো। নিজের মামাতো বোনকে নিয়ে পালিয়েছে নিলয়। পরিবারের সম্মানটাকে এক নিমেষেই নষ্ট হয়ে যেত। সেটা তো করিনি আমি। মজার ব্যাপার কি জানো, ছোট আব্বু, আম্মু, শাওন আর মামি সব কিছুই জানতো। তারা আমাকে বুঝলেও তোমরা কখনো বুঝোনি। ভালো থেকো সবাই। আর আবারও বলছি, আমি মাইশাকে চাই, কেউ বাধা দিলে। নেহা বলো তুমি কি চাও? তুমি যা চাইবে তা আজকে পাবে আমার থেকে। শেষ কথাটা নেহার দিকে তাকিয়ে বললাম। সবাই নেহার দিকে তাকিয়ে আছে। নেহা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, যদি তোমাকে চাই। ভয় নেই নিলয়, আমি তোমাকে চাইবো না, আর না কোনোদিন তোমার সামনে আসবো। আমি বুঝিনি আমার প্রতি তোমার এতটা জিদ, এতটা অভিমান। সত্যি আফসোস হচ্ছে তোমার এতটা কাছে থেকে চিনতে পারিনি। আমি বুঝিনি আমাকে এতটা ভালোবাসতে। আমি বোকার মতো তোমার থেকে চলে এসেছিলাম। ভেবেছিলাম হয়তো আমি পড়াতে ব্যস্ত থাকবো, তুমি আমাকে জ্বালাবে, আর তখন নিজের ইচ্ছাটা পূরণ করতে পারবো না। সত্যি নিজের স্বার্থ পূরণে তোমাকে নিজেই হারিয়েছি। আমাকে মাফ করে দাও নিলয়, একটাই জিনিস চাই, মাইশাকে নিয়ে ভালো থেকো। নেহা কথাটা বলে রুম থেকে বেরিয়ে যাই, সাথে নেহাদের পরিবারের লোকেরাও চলে যায়। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম, মাইশার হাত ধরলাম, ওর দিকে তাকিয়ে বললাম, যাবি আমার সাথে, নাকি ওনাদের মতো তুই ভুল বুঝে আমাকে ছেড়ে যাবি? তোমার সাথে সবসময় থাকতে চাই, না হলে নিজের সব কিছু যে বৃথা। তুমি কি রাখবে আমাকে? চল। মাইশাকে কুলে তুলে নিতে যাব, ঠিক তখনই পেছনে কাঁধে কারো হাতে স্পর্শ অনুভব করলাম। ঘুরে তাকিয়ে দেখি আব্বু দাঁড়িয়ে আছে, ওনার চোখে পানি। আমিও কাঁদছিলাম, কিন্তু সেটা ঠিক কখন হয়েছে বুঝতে পারিনি। আমি মাথা নিচু করে নিলাম। আব্বু বলে, আমাদের মাফ করে দে নিলয়, আমরা আসলেই স্বার্থপর। নিজেদের ইচ্ছে, নিজেদের পরিবারের সম্মানের জন্য আমরা সন্তানের প্রতি অন্যায় করেছি, কিন্তু কোনো পরিবার চায় না তার সন্তান নষ্ট হোক, চায় না সন্তান কষ্ট পাক। এর জন্য একজন পিতা সব কিছু দিয়ে সন্তানকে সুখে রাখার চেষ্টা করে। বুঝিনি রে,
আমাদের চেষ্টাতে তোদের ইচ্ছেগুলো এভাবে নষ্ট হবে। তোমাদের ইচ্ছেগুলো কখনো নষ্ট হবে না যদি আদর করে ভালোবেসে প্রতিটা সন্তানকে বোঝাও। শাসন যতটা দরকার ততটা করা উচিত, আদর ভালোবাসা যতটা দরকার ততটাই করা উচিত। ঠিক বলছিস রে। আমরা না তোকে বুঝেছি আর না পরিবারের অন্যদের ভালো লাগাগুলো খুঁজেছি। মাফ করে দে নিলয়, আমরা এখন সবটাই বুঝেছি। এসব কি বলো তোমরা? পরিবার মানেই তো রাগ, দুঃখ, সুখ সব মিলে একটা ভালোবাসার স্থল। এখানে ভুল করলে বোঝাতে হবে, শুধরে দিতে হবে। তোমরা ভালোবেসে এখন যেমন কথাটা বলছো, খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। চলো না আমরা একটা ব্রেক ডান্স দিই। ফাজিল ছেলে, সব সময় তোর ফাজলামো করতে হয় তাই না? চিন্তা করিস না, মাইসা তোর সাথেই যাবে। তবে বিয়েটা হবে এই বাড়িতেই। তুই আরও কয়েকদিন ছুটি নিয়ে নে। আচ্ছা ঠিক আছে। ফোন বের করে আরিয়ান স্যারকে ফোন দিলাম, সব কিছু বললাম। উনি রাহাতকে ধরিয়ে দেওয়াতে খুশিতে মুচকি হেসে ফোন কেটে দেয়। মামা মাইশার পাশে থাকার জন্য বলে গেল। বাড়ির সবাই আমার আর মাইশার বিয়ের প্রস্তুতি নিতে চলে গেল। আমি মাইশার হাত ধরে বসলাম, সে মুচকি হাসছে। সে নিজেই আমার হাত ছাড়িয়ে নিয়ে শক্ত করে ধরলো। তুই এসব কী করছিস? কেন? যদি তুই চলে যেতিস আমাকে ছেড়ে, আমার কথা একেবারে ভাবিসনি কেন? আগে তুমি করে বলো, তারপর বলছি। ধুর, এখন তুমি করে আসছে না। তাহলে যাও, কথা নেই। তাহলে বকবক কর, কথা দিয়ে কি করব? চুপ থাকো তো। তুই তো বেশি কথা বলিস। আমি বলি নাকি তুমি বলো? তুমি বেশি, আমি অল্প। তুমি তো মশার মতো খালি গান গেয়ে বেড়াও। একদম মশা বলবা না। তুমি নিজে যে তেলাপোকার ডিম সেটা জানো? না জানি না। তুই মশা না হলে 5 টাকার পয়সা। তেলাপোকার বাচ্চা। মশা। হুট হট। চুপ। চুপ কর। ও, তোকে কি দেখে ভালোবাসলাম আমি? তোর মতো ঝগড়াটে মেয়েকে আমি কেন ভালোবাসতাম? আমি ঝগড়া করি? নিজে তো মেয়েদের মতো ঝগড়া করিস। তার মানে স্বীকার করেছিস তুই ঝগড়াটে? নীলয়নার বাচ্চা। আমার বাপের নাম নীলাইন্না না, মশা, ডেঙ্গু মশা। নীলয়না, তেলাপোকা। ও, তোমরা একটু থামবে? কখন থেকে দরজায় দাঁড়িয়ে দেখছি তোমরা ঝগড়া করছো। অসহ্য। আমার মনে হয় বাসর ঘরে বসেও তোমরা ঝগড়া করবে। একজন বলবে আসতে দেরি করলে কেন, আরেকজন বলবে তোর কি, কেন, কিভাবে, এমনকি রান্না করতেও যেও ঝগড়া করবে। থামো না বাপ, তোমরা বিরক্তকর। জিশানের কথা শুনে চুপ হয়ে গেলাম। আমরা দুজনই ওর দিকে তাকিয়ে আছি। জিশান কিছুক্ষণ রাগী দৃষ্টিতে চেয়ে রইল। ওর এমন তাকানো দেখে আমরা দুজনেই হেসে উঠলাম। জিশান আরও রেগে যেয়ে বলল, ভাইয়া তুমি 1 নাম্বারের ফাজিল। কি হতো সবার সামনে আমার আর নিধিতার ব্যাপারটা একটু বললে? বলতা আমাদের জিসান নিধিতাকে ভালোবাসে, দুজনকে আদর করে পড়িয়ে বড় করে ঠিক সময়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে রাখতে। তা না, কি সব বললে তুমি। দূর, ভালো লাগে না। আমি আর মাইশা দুজন জিশানের দিকে হা করে তাকিয়ে রইলাম। বলে কি এই ছেলেটা? আমি ওর কান টেনে ধরে বললাম, গাধা। তো ওদের ভালোবাসা যে ওই বিয়ে অবধি থাকবে তার কোনো গ্যারান্টি আছে? মানুষ যত বড় হয় তার মধ্যে শারীরিক পরিবর্তনের পাশাপাশি ইচ্ছে, ভালো লাগা, এমনকি ভালোবাসা পরিবর্তন হয়। আমরা প্রতিটা রিলেশনে কি ভুল করি জানিস? আমরা ভাবি যে তাকে তো পেয়ে গিয়েছি, এখন আর এমন ভালোবাসা দেখে কি হবে? ভুল তো এখানেই। কোনো সম্পর্ক হওয়ার পর দুজনের মধ্যে যে কোনো একজন সবসময় একে অপরকে যত খুশি ইমপ্রেস করার চেষ্টা করবি প্রতিদিন, দেখবি ওই ভালোবাসার সম্পর্ক কখনো হারাবে না। আর হারালেও তোর কাছে ফিরে আসতে চাইবে এবং সেই অপরজন তোকে অন্যদের মাঝেও গুলিয়ে ফেলবে। ভাববে তুই এমন ছিলি, ওর জন্য এটা ওটা করতি। এভাবে দুজন প্রেম কর। যদি সেই অবধি তোরা একসাথে থাকিস তবে আমি নিজেই বিয়ে দেব তোদের। যা ভাগ এখন। ও, কান তো ছাড়বা নাকি? যাচ্ছি, তোমরা প্রেম করো, বুঝবা কি সিঙ্গেলদের কষ্ট। খালি মেয়ে পটাতে পারো বলে বেঁচে গেছো, আর আমাদের মতো সিঙ্গেলদের যে কত কষ্ট তা কোলবালিশই জানে। তবে রে, জিশান দৌড়ে চলে গেল। আমরা দুজন হাসতে লাগলাম। যদিও মাইশা তেমন জোরে কথা বলতে পারছে না, আমি আরও ওর কাছে চলে আসলাম। মাইশা বলল, তুমি আমাকে এখনো ঠিক করে প্রপোজ করেছো? করিনি। না। সবার সামনে তোকে ভালোবাসি বললাম। এটা কি ছিল? তুমি প্রপোজ করবা কিনা বলো। তুই করেছিস। আগে ছেলেরা প্রপোজ করে। আমি পারবো না। নীলয়না, প্রপোজ করবা কিনা? আচ্ছা আচ্ছা, করছি। তুমি আমার রাক্ষসী হবা, আমি হব তোমার রাক্ষস। দুজন মিলে শুধুই ভালোবাসা খাবো। এটা কি প্রপোজ? ইউনিক প্রপোজ, তুই কর। তুমি কি আমার বাবুর বাপ হইবা? আমি তোমার বাবুর মা হইব। পাগলি মেয়ে একটা। আই লাভ ইউ। লাভ ইউ। দুজন হাসছি। সন্ধ্যা হয়ে গেছে।
সময় পেরিয়ে যাচ্ছে, ভালোবাসা বাড়ছে। দুজন এখন ভবিষ্যতের ভালোবাসাই নিজেদের তৈরি করব, ভালোবাসবো একে অপরকে আরও বেশি। ভালোবাসাগুলো না হয় হোক ঘুনসুটিময়, একটু ঝগড়া আর কাছে আসার ইচ্ছা।